সন্তান নিয়ে কারাকারি সেই দ্বন্দ্বের স্থায়িত্ব হয় দীর্ঘ 6 মাস। দীর্ঘ এই 6 মাসে বাচ্চা সমেত ইরা আর শ্রিয়ানকে কতবার কোর্টে হাজির হতে হয়েছে। কখনো আশার আলো দেখেছে তো কখনো আশাহত। রাত 11টা, চৌধুরী বাড়ি জুড়ে আলো ঝলমল করছে, তবে সেই আলোতেও ঘরটা কেমন অনুজ্জ্বল। উদাসীনতা, মূর্ছনা, গুমট ভাব স্পষ্ট। সমীরণে ভরপুর ক্লেশ। আগামীকাল কোর্ট সর্বশেষ শুনানি দেবে। সেই শুনানিতে তথাকথিত বায়োলজিক্যাল ফাদারের জিতে যাওয়ার সম্ভাবনা 80 ভাগ। কেননা ইরফান ইরার সাথে যাই করুক না কেন, কিন্তু সন্তানের প্রতি দায়িত্বে কোনো হেলা করেনি। দুনিয়ার কাছে দায়িত্ব জিতে যায় বাবার ভালোবাসার থেকে। তাদের কাছে দায়িত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু বাবার ভালোবাসা না পাওয়ার যে শূন্যতা, সেটা তাদের কাছেই গুরুত্বপূর্ণ নয়। তাই তো ইরফান দিন শেষে জিতে যাচ্ছে, আর হেরে যাচ্ছে শ্রেয়ান। দিন শেষে একটা জায়গায় সে আটকিয়ে যায়, সৎ বাবা। কোর্ট কাছারিতে ভালোবাসা খুব একটা জায়গা পায় না বোধ হয়। এমনি ভ্রান্ত ধারণা শ্রেয়ানের মনে আজ জেগে বসেছে। বরাবরের মতো বাবার শার্টের কলার গম্ভীর মেয়েটার মুঠোবন্দি, কাঁধে তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। ঘুমিয়েছে 5 মিনিট হবে, এখনও হাত ঢিলে হয়নি। আগামীকাল সকাল 10টায় কোর্টে উপস্থিত থাকতে হবে সকলকে। 1 সপ্তাহের ছুটিতে শ্রেয়ান আজ বাড়িতে রয়েছে। খাবার ঘরে সুমনা আর সুস্মিতা মলিন মুখে খাবার বাড়ছে। সুমনা শ্রেয়ানকে ডেকে বলল, শ্রেয়ান, খেতে আয়। লালচে দৃষ্টি লুকিয়ে শ্রেয়ান মিহি কণ্ঠে জবাব দেয়, খেতে নেই মামনি, তোমরা খাও। ইরা খাবে না? ওকে ডাক। সকাল থেকে পানি ছাড়া আর কিছুই খায়নি। সুমনা আবার বলল। শ্রেয়ানের জবাব আসে না, কেননা ততক্ষণে ইরাম ঘুম জড়ানো চোখ তুলে দাদির দিকে তাকায়। ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, দাদা। সুমনা ছলো ছলো নয়নে তাকায় নাতনির দিকে। 14.5 মাসের মেয়েটা এখন কত কিছু বলে, সবাইকে ডাকতে পারে। মা, পাপা, দাদা, ফুপিকে ডাকে ফুপ্পি, আর মিলাকে ডাকি মিনা। পুরো ঘর তার আধো আধো কথায় মেতে ওঠে। শাহেদ চৌধুরী খেতে বসেছিলেন, কিন্তু খেতে পারল না এক মুঠো ভাত। উঠে যায় চেয়ার ছেড়ে, হাত ধুয়ে নাতনির কাছে এগিয়ে যায়, হাত বাড়িয়ে বলে, দাদা আসবে দাবুরি। ইরাম চোখ পিট পিট করে একবার দাদা আর বাবার দিকে তাকায়, বাবার দিকে তাকিয়ে বলে, পাপ্পা। কিয়ৎকাল থেমে আবার বাবাকে দেখিয়ে বলে, দাদা। শ্রেয়ান লালচে টলমলে চোখে তাকিয়ে মাথা ঝাঁকায়, বলে, হ্যাঁ মা, হ্যাঁ মা, দাদা যাবে দাদার কাছে। ইরাম নাক মুখ কুচকে মাথা নেড়ে বলল। না পাপ্পা। শ্রেয়ানের চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে বাবার কাছ থেকে যাবে না। কম কর্মক্ষেত্রে থেকে যতটুকু অব্যাহত পায়, ততটুকু সময় পুরোটা এই গম্ভীর মেয়েটাকেই দিতে হয়, নয়তো রাগে ক্ষোভে ফেটে পড়ে, ঘর ভাঙচুর করে। অথচ পৃথিবীর নিয়ম কি নির্দয় এই মেয়েটি তার কাছে আর একটা রাত আছে। ভাবতেই শ্রেয়ান শব্দ করে কেঁদে উঠল। বসার ঘরের সকলে হকচকায় শ্রেয়ানের কান্নার শব্দে। মেয়ের ঘাড়ে মুখ গুজে হাওমাও করে কাছে শ্রেয়ান। সুমনা ছুটে এসে ছেলেকে আগলে নেয় বুকে। শ্রেয়ান ক্রন্দনরত গলায় আর্তনাদ করে উঠে বলে, আমি ওকে দেবো না মামনি, কাউকে দেবো না। ও আমার মেয়ে, আমি ওর সৎ বাবা নই। ওকে ছাড়া আমি কীভাবে থাকবো মামনি? কার জন্য সুন্দর সুন্দর ফ্রক কিনবো, কার জন্য ব্যাগ ভরে বেরিয়ে আনবো? তুমি কিছু করো না মামনি, বাবাকে বলো না কিছু করতে। কেন তারা আমার মেয়েকে নিয়ে যাবে আমার থেকে? আমি আমি বরং ওকে নিয়ে দূরে কোথাও চলে যাই, তাহলে কি ওকে আমার থেকে কেড়ে নিতে পারবে না? শাহেদ চৌধুরী আর সুস্মিতার চোখ ভরে উঠল শ্রেয়ানের আহাজারিতে। সোফার এক কিনারায় চুপসে বসে থাকা মিলাও কেঁদে উঠল নাক টেনে। ইরাম অবাক নয়নে বাবাকে দেখছে। বাবা কাছে বুঝতে পেরে তার চোখ বড় বড় হয়ে যায়, চোখ টলমল করে উঠল। দ্রুত বাবার গালে হাত বুলিয়ে দিতে লাগলো আর অস্পষ্ট স্বরে বলতে লাগলো, ভাইও ভাইও, আদো আদো। সুমনা ছলো ছলো নয়নে হেসে উঠল ইরামের কথায়। সে সুর টেনে টেনে বলছে, ভালো ভালো, আদর আদর। এমন করে তারা সকলে তাকে আদর করে, তাই সেও এটা শিখে নিয়েছে। শ্রেয়ান কান্নারা আরও বৃদ্ধি পায় মেয়ের আদরে। মেয়ের চোখে মুখে আদর করে দিয়ে বলে, বাবাকে ছেড়ে যেও না মা, বাবা তোমার আদর না পেলে খুব কষ্ট পাবো। বাবা চুমু দিয়েছে, তাই ইরামেরও চুমু দিতে হবে। সে বাবাকে হাত দেখিয়ে কাছে রাখে আর আধো আধো কণ্ঠে বলে, পাপ্পা, তে যেতে সিনোজ। শ্রেয়ান অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে শোধায়। পাপ্পাকে নৌজে কিসে দেবে? দাও। শ্রেয়ান নাক এগিয়ে দেয়।
ইরাম এক গাল হেসে নাকে চুমু দেয়, আবার আদো আদো কণ্ঠে বলে। ঠিক। শ্রেয়ান অশ্রুতৃপ্ত নয়নে হেসে ফেলল। মেয়ে তার সব পারে, নোজ, অ্যাপার, লিপ, আইস, এগুলো সব শিখেছে সে। বলল, গালও দেবে, দাও। গাল এগিয়ে দিতে ইরাম গালেও শব্দ করে চুমু খায় আর হাত তালি দিয়ে বলে, দিছি পাপ্পা দিছি। হ্যাঁ, আমার মা পাপ্পাকে কিসে দিয়েছে। বাবা হেসেছে দেখতেই ইরাম আবার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল। এক হাত বাবার শার্ট ভেদ করে বুকের লোমগুলো টানছে। এটা ইরামের একটা অভ্যাস, বদ অভ্যাস নাকি বলা যায় না, তবে শ্রেয়ানির খুব পছন্দের একটা বিষয় এটা। মেয়ে তার কাছে আসলেই বুকের উপর বসে বুকের লোম টানবে। সকলে আবেগপ্রবণ হয়ে পড়ে বাবা মেয়ের আহ্লাদ দেখে। ইরামকে নিয়ে শ্রেয়ান ধীর পায়ে নিজের ঘরে ঢুকলো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে দেখা পেল না। বারান্দায় উঁকি দিলে অন্ধকারে বেতের চেয়ারে বসা একটি উদাসীন অবয়ব ভেসে উঠল। আঁচলের নিচে থাকা ছেলের চুপচুপ করে দুধ খাওয়ার শব্দ শোনা যাচ্ছে। শ্রেয়ান পা বাড়ায় না, কোন সাহসে বাড়াবে? একদিন যে কত জোর গলায় ওয়াদা করেছিল তার বুক খালি হতে দেবে না, সে পারল না ওয়াদা রাখতে। শ্রেয়ান মুখ লুকিয়ে ঘরে ঢুকে গেল। অলস দেহ বিছানায় এলিয়ে দেয়, বুকের উপর মেয়েকে শুইয়ে তার চুলে অলস গতিতে হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়ের চুল এখন অনেক বড় হয়েছে, মাথায় দুই পাশে দুটো তালগাছ করা যায় ভেবেই ম্লান হাসলো শ্রেয়ান। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই তার ফোনটা বেজে উঠল। শ্রেয়ান অনাগ্রহী ফোনটা কানে তুলল, বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি নিহা বলছি। নিহা। এই নামটাকে এই 6 মাসে শ্রেয়ান চিনে গিয়েছে। অনাগ্রহী দাঁতে দাঁত চেপে বলে, জি বলুন। ইরামকে লালন পালন করার মতো সময় আর ইচ্ছে আমার নেই। আমি জব করি, আমার পর্যাপ্ত সময় নেই একটা বাচ্চার দেখাশোনা করা। আমার মনে হয় ইরাম আপনার কাছে অনেক যত্নে আর সুখেই আছে। একটা বাচ্চার অযত্ন হোক এটা আমি চাই না। আপনি যদি ইরামকে চিরদিনের জন্য নিজের কাছে রাখতে চান তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। মৃতপ্রায় আত্মা যেন হঠাৎই প্রাণ ফিরে পেল। শ্রেয়ান চকিতে উঠে বসতে নিলেই ঘুমন্ত মেয়ে চোখ মুখ কুচকে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে। পাপা। শ্রেয়ান হড়বড়িয়ে বলে, সরি মা, সরি, তুমি ঘুমাও। ইরাম আবার ঘুমিয়ে পড়ে। সে অন্ধকার রাতটা যেন শ্রেয়ানের কাছে প্রজ্বলিত দীপশিখার ন্যায় জলজল করে উঠল নতুন আশার আলোয়। পরদিন সুপ্রভাতী টি হয় রৌদ্রোজ্জ্বল, চারিদিকে কেমন খুশির আভাস। কোর্টে উপস্থিত দুই পক্ষের এক পক্ষের মাঝে পূর্বাভাস ছাড়াই আছড়ে পড়ল দুঃসংবাদের লহরী। আইনজীবী যখন কোর্টে নিহারের প্রেগনেন্সি কমপ্লিকেশনের রিপোর্ট আর নিহারের একটা বক্তব্য সাবমিট করলো, তখন ইরফানের মুখশ্রী বিবর্ণ হয়ে পড়ে। এতদিন নিহারকে ডিভোর্সের ভয় দেখিয়ে কোর্টে বয়ান দিতে বাধ্য করেছিল সে। নিজের বক্তব্যে নিহার জানায় সে ওই বাচ্চার লালন পালনের দায়িত্ব স্বেচ্ছায় নেয়নি, তাকে জোর করা হয়েছে, আর সে নিতে চায় না বাচ্চাটির দায়িত্ব। এটাও জানায় ইরফান শুরুতেই ইরামকে নিজের কাছে নিতে চায়নি, কিন্তু যখন জেনেছে তার গর্ভধারণে সমস্যা রয়েছে তখনই ইরামকে নিজের কাছে আনার সিদ্ধান্ত নেয়। সেই বয়ানে পুরো কেসের গতিবিধি পাল্টে গেল একটা মিরাক্কেলের মতো। কোর্টের নির্দেশে ইরাম চিরদিনের মতো শ্রেয়ানের হয়ে গেল। মাসে একবার ইরফান দেখা করতে পারবে ইরামের সাথে, চাইলে কিছু সময় কাটাতেও পারবে। পিতৃত্বের স্থান থেকে মেয়ের জন্য ভালোবেসে কিছু দিতে চাইলে সেটাও পারবে। কোর্টে থেকে বের হয়ে ইরফান রাগে ফেটে পড়ল, কষিয়ে এক চর বসিয়ে দিল নিহারের গালে। নিহার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কি আমায় রোজ রোজ ডিভোর্সের হুমকি দাও? আমি তোমায় ডিভোর্স দেব? আমার গায়ে হাত তোলার স্পর্ধা কি করে হয় তোমার? ইরফানের রাগ দমে যায় নিহারের হুমকিতে। তাকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে নিহার কটকট করে চলে যায়। ইরফান ভয়ত্র দৃষ্টিতে তার পিছু নিল। দূর থেকে সেই দৃশ্য দেখে ইরা শ্রেয়ান বুক ভরা নিঃশ্বাস নিল। পুরো চৌধুরী বাড়িতে সুখ আছড়ে পড়ল। মেয়েকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে শ্রেয়ান আবেগে কেঁদে ফেলল। আর নেই কোনো সন্তান হারানোর ভয়। সুখ দীর্ঘস্থায়ী হলো ইরার জীবনের প্রাপ্তির খাতাটিতে। ছেলেকে করে নিয়ে ইরা চোখ মুদে নেয় শ্রেয়ানের কান্নারত মুখটি। অন্যের সন্তানের জন্য মানুষটার এই কান্না। সুবিশাল এই পৃথিবীতে এমন একজন পুরুষের সান্নিধ্য সেই পাবে, এটা অকল্পনীয় ছিল। সেদিনের পর থেকে আর কোনো কিছুর জন্য পিছু ফিরে তাকাতে হয়নি ইরা, শ্রেয়ান, শ্রবণ আর ইরামের পরিশিষ্ট। কখনো ব্যাঙ, কখনো ভূত, কখনো লক্ষ্মী টেরা, তো কখনো গরু ছাগল। এত কিছুর অভিনয় করেও যখন পাশের মানুষটির মুখটিতে হাসি ফোটাতে ব্যর্থ হলো শ্রবণ,
তখন সে ফুঁস করে বিরক্ত মিশ্রিত নিঃশ্বাস ফেলল। বেঞ্চে গা এলিয়ে দিয়ে শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলল, ইরিটেটিং। হাসতে কি টাকা লাগে মেরি বেহেন? নাকি হাসলে 10 তলা বিল্ডিংটা ধসে পড়বে, নাকি আপনার কিডনি খসে পড়বে? চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রোগা পাতলা একটি মেয়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকায় নিজের পাশে থাকা ক্লাস ফেলোর এসে নিজের ছোট ভাইয়ের দিকে, যে কিনা হাত মুখ নেড়ে নেড়ে লাগাতার পকর পকর করে যাচ্ছে। সে গম্ভীর গলায় শাসিয়ে বলল, শ্রাবণ, আমি জানি আমার নাম শ্রবণ চৌধুরী, বারবার মনে করিয়ে দেওয়ার কি প্রয়োজন? শ্রবণ কাজ ঝাঁকিয়ে রিল্যাক্স মুডেই বলল। ইরাম রাগান্বিত চোখে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলল, ইউ আর এ জোকার। ইট সাউন্ড সো গুড দ্যাট অ্যান অ্যাথলেট। শ্রবণের চোয়াল জুড়ে বড় সড়ো এক হাঁ। বিস্ময়ে তার হেলান দেয়া রোগা দেহ সোজা হয়ে গেল। নিজের দিকে আঙ্গুল তাক করে বিস্ময় নিয়ে শুধায়, কি বললে তুমি? আমি জোকার? আমি একজন ক্রীড়াবিদ। এটা শুনতে খারাপ লাগে, তুমি এটা বলতে পারলে? শ্রবণ একটু একটু খেলাধুলা করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আর তাতেই সে নিজেকে অ্যাথলেট বলে দাবি করে। ইরাম গম্ভীর গলায় বলল, আমি সত্যি বলতে কখনো পিছু পা হই না। ওরে আমার সাহসী মহিয়সী নারী, টিকটিকি দেখলে লাফিয়ে আমার কথা জড়িয়ে থাকে কে? ভিতর ডিম, আবার নিজেকে সাহসী বলতে চাইছো? হাসি পাচ্ছে আপনার কথা শুনে। নানা অঙ্গি ভঙ্গি করে বলি। শ্রবণ দাঁত কেলিয়ে হাসল। ইরাম দাঁতে দাঁত চেপে তাকায়, বলে, ইউ আর এ ইরিটেটিং গাই। নিজের প্রশংসা নিজে করছো কেন বেহেন? আমি জানি তুমি একটা ইরিটেটিং গায়। শ্রবণ শয়তানি হাসি দিয়ে বলল। ইরাম রাগে চাপা স্বরে চেঁচিয়ে উঠল, শ্রাবণ, আরে আমি জানি আমার নাম শ্রবণ। শ্রবণ বিরক্তি নিয়ে বলল, Shreya and Shravan, what happened to you? নিচের জলদ গম্ভীর আওয়াজ শুনে শ্রেয়সী উর্ফে ইরাম আর শ্রবণ সোজা হয়ে বসে যায়। ভীত চোখে তাকায় কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকা মিসের দিকে। মিস রাগান্বিত স্বরে বলল, তোমরা দুজন প্রতিটা ক্লাসে ঝগড়া করো, আমি আর নিতে পারছি না। বোথ অফ ইউ জাস্ট গেট আউট। শ্রবণ চোখ বড় বড় করে তাকায় মিসের দিকে, তীব্র আক্রোশ নিয়ে বলে, ম্যাম, আই ডিড নাথিং, শি ইজ দ্য মেইন কালপ্রিট। ইরাম ক্রুব্ধ দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে, তেতে উঠে বলে, ম্যাম, নো, হি ইজ এ লায়ার। হি ইজ এ দ্য মেইন কালপ্রিট। জাস্ট শাট আপ, তোমরা বের হও। আর একটা কথা যদি বলতে হয় তবে আমি তোমাদের হেড টিচারের কাছে নিয়ে যাব। পর মুহূর্তে ইরাম এবং শ্রবণের জায়গা হয় ক্লাসের বাইরে। দেয়ালে পিঠ ঠেকিয়ে ইরাম রাগান্বিত দৃষ্টিতে তাকায় পাশে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। শ্রবণ ঘাড় কাত করে মনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে হাসল, মুখ বিকৃত করে বলল, আপা, আপনার এই রাগান্বিত মুখে দেখতে দেখতে আমার জীবন ছিঁড়া জুতো হয়ে গিয়েছে। এখন একটু হাসুন, অঙ্গ খসে পড়ে যাবে না স্যার। ইরাম নিরুত্তর দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বড় করে বসে রইল। 7 বছর 7 মাস এর ইরাম এবং 7 বছর 3 মাসের শ্রবণ বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের 2nd স্ট্যান্ডার্ডে পড়ে। কাগজপত্রে শ্রেয়সী চৌধুরী নামের মেয়েটির ডাকনাম ইরাম, তবে স্কুলে সবাই তাকে শ্রেয়সী নামেই চেনে। কিন্তু সবার সাথে ইরামের সুসম্পর্ক বজায় থাকলেও ভাইয়ের সাথে তার আধায় কাঁচকলাই সম্পর্ক। শ্রবণের কাজ ইরামকে বিরক্ত করা, আর ইরামের কাজ শ্রবণের কাছে বিরক্ত হওয়া। আম লিটল বিট হাংরি। শ্রবণের বলহীন কণ্ঠে হিরাম চট করে চোখ খুলল। কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে সে ক্লাসের সামনে গিয়ে দাঁড়ায়। বিনত অনুরোধ করে ম্যামকে বলে তার স্কুল ব্যাগটা থেকে টিফিন বক্স নেওয়ার অনুমতি দিতে। ম্যাম অনুমতি দিলেই সে টিফিন বক্সটা নিয়ে আসে। পুনরায় আগের জায়গায় বসে মিটি মিটি হাসতে থাকা ভাইয়ের হাতে টিফিন বক্সটা ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ইটস। শ্রবণের গতরে হাড্ডি মাংস খুব একটা চোখে না পড়লেও ছেলেটা প্রচুর পেটুক। কিন্তু স্বাস্থ্য দেখলে কেউ বিশ্বাসই করবে না। তার একটু পরপর খিদে পায়, আর এই খিদের সম্পূর্ণ খেয়াল ইরাম রাখে। শ্রবণ টিফিন বক্স হাতে নিয়ে কপাল কুঁচকিয়ে বলল, মাত্র 4 মাস বয়সের ব্যবধানের কারণে তুমি যদি আমার থেকে আপা ডাক শুনতে পারো, তবে আমি তোমার থেকে বড় আপার মতো আচরণ আশা করতে পারি না? অবশ্যই পারি। খাইয়ে দাও বলছি, নয়তো পাপাকে বলে দিব। পাপার লাডলি কি করে বেড়ায় আমার সাথে। অসহ্য।
বলেই ইরাম রাগে গজগজ করতে করতে টিফিন বক্সটা হাতে নেয়। চামচ সহ টিফিনে দেয়া চাউমিন ভাইয়ের মুখে তুলে দিতেই সে গপ গপ করে খেয়ে ফেললো। একে একে পুরো বাটি শেষ করে তৃপ্তির ঠেকুর তুলল শ্রবণ। খেয়ে দিয়ে জিজ্ঞাসা করে, তুমি খাবে কি? সেটা তোমার চিন্তার বিষয় নয়। তোমার পেট ভরেছে না? এখন একটু উল্লুকের মতো আচার করা বন্ধ করো। উল্লুকের বড় বোন, বড় উল্লুক। শ্রবণ মুখ বাঁকিয়ে বলল। ইরাম তেতে উঠবে তার আগেই শ্রবণ তার মুখের সামনে একটা কিটক্যাট তুলে ধরল। সহসা ইরাম শান্ত হয়ে গেল। থমথমে মুখ ভাইয়ের থেকে এক প্রকার ছিনিয়ে নিল কিটক্যাটটা। শ্রবণ গা দুলিয়ে হাসল। কিটক্যাট বোনের অতিশয় প্রিয় একটা চকলেট। অদূরে ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে দাঁড়িয়ে থাকা শ্রেয়ান গাল ভরে হাসল ছেলে মেয়েদের দেখে। চোখে মুখে একজন দায়িত্ববান পরিপূর্ণ পিতৃত্বের সৌন্দর্য এবং বয়সের ছাপ স্পষ্ট। তবে কর্মস্থানের কারণে ফিটনেসের কোনো খামতি নেই। ফ্লাইট থেকে নেমে সোজা এখানে এসেছে। এই দুজনকে না ছুঁয়ে দেখলে তার অন্তঃস্থলের উত্তপ্ততা অস্থিরতা কমে না। কপালের ঘাম মুছে কয়েক পা এগিয়ে যেতেই চকলেট খেতে থাকা ইরামের দৃষ্টি পড়ল তার দিকে। শ্রেয়ান হাসল। ইরাম বড় বড় নেত্রে দেখছে অনাকাঙ্ক্ষিত মুখটিকে, যেই মানুষটার জন্য সে সর্বদা ব্যাকুল হয়ে থাকে। আচমকাই ইরাম চকলেট ছুঁড়ে ফেলে দিয়ে পাপ্পা বলে চেঁচিয়ে উঠল। এক ছুটে গিয়ে লাফিয়ে পড়ল বাবার বুকে। হাঁটু গেড়ে বসা শ্রেয়ান আছড়ে পড়া দেহটিতে বুকে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে গেল। মৃদু হেসে শুধায়, আমার মা কেমন আছে? তবে প্রশ্নের জবাব আসলো না। আলিঙ্গটা নীরবই কেটে গেল। কিয়ৎকাল বাদে নাক টানার শব্দ কানে আসতেই শ্রেয়ান মেয়ের চুলের গোছায় চুমু দিয়ে হাতুড়ে গলায় বলে, বাবু তো এসে গেছে মা, কাঁদছো কেন? ইরাম নাক টানতে টানতে বলল, আই মিস ইউ সো মাচ। পাপু অলসো মিসড ইউ। এখন আর মিস করতে হবে না। পাপু অনেক দিনের জন্য তোমার সাথে থাকবো, পুরো 1 মাস। ইরাম চট করে কাঁধ থেকে মাথা তুলে তাকায় বাবার দিকে। চেহারায় খুশির ঝিলিক স্পষ্ট। প্রফুল্ল চিত্তে শুধায়, সত্যি? শ্রেয়ান মেয়ের কপালে চুমু দিয়ে বলল, সত্যি মা। আই লাভ ইউ পাপ্পা। ইরাম বাবার গালে শব্দ করে চুমু খেয়ে হাসি মুখে বলল। শ্রেয়ান মেয়েকে নামিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে তার চোখ মুছিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ টু। ততক্ষণে হেলতে তুলতে আসা শ্রবণ গতিরোধ করে বাবার সামনে বাবার দিকে তাকিয়ে গম্ভীর পর্যবেক্ষকের মতো করে বলল, বাবা, আমি বলি কি, চলো আমরা আপাকে নিয়ে ইন্ডিয়া চাই। স্টার জলসার অডিশন দেওয়াই, দেখবে একবারই চান্স পেয়ে যাবে। তারপর আমরা রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব তার সাথে সাথে। কথাটা শেষ হতে না হতেই শ্রবণের কান মলে দিল শ্রেয়ান। বলে, বাজে ছেলে, বাবার সামনে আপনার দুষ্টামি কমে না? আপাকে জ্বালাতে খুব মজা। শ্রবণ এক গাল হেসে বলল, ও পাপা, ইটস হার্টিং। শ্রেয়ান ছেড়ে দেয়। হাত বাড়িয়ে ছেলেকে বুকে জড়িয়ে নেয়। মাথায় চুমু দিয়ে বলে, কেমন আছেন চ্যাম্প? পাপা এতদিন পর এসেছে, অথচ আপনার মাঝে একটু আগ্রহ নেই পাপার বুকে আসার। কারণ আমি তো তোমার বুকেই থাকি, আর যারা বুকে থাকে না তারাই তো কবুতরের মতো পাপা করে উড়তে উড়তে আসে। এই যেমন তোমার নাকা মেয়ে। হিরাম দাঁতে দাঁত চেপে তাকায় ভাইয়ের দিকে। বাবার কাছে বিচার দিয়ে বলে, দেখেছো কি বলছে ও? শ্রেয়ান অতিষ্ঠ হয়ে ডানে বামে মাথা নেড়ে ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে আসে। টিচারের অনুমতি নিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। গাড়িতে বসে শ্রেয়ান মেয়ের হাতে একটা হটডগ তুলে দেয়। সে জানে মেয়ের টিফিন প্রতিদিন তার ছেলেই খায়, নিজেরটাও খায় মনেরটাও খায়, আবার কিনেও খায়। কিন্তু শ্রেয়ানের বুঝে আসে না এত খাবার যায় কোথায়। ছেলের দেহে তো হাড় মাংস খুব কম। সে ছেলের দিকে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এগিয়ে দিল, কিন্তু শ্রবণ অনাগ্রহ প্রকাশ করে বলল, এসব ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আমার কিচ্ছু হবে না, আমার শক্তিশালী ইলেকট্রোলাইট তো বাড়িতে। শ্রেয়ান হাসে। ছেলের এই শক্তিশালী ইলেকট্রোলাইট আর কেউ নয় বরং তার মা। বাড়িতে ঢুকতেই শ্রবণ টাই খুলতে খুলতে ছুটে গেল রান্নাঘরে। কাঙ্ক্ষিত মানুষটাকে পেতেই অবিলম্বেই পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে চোখ বুঝল। তবে ছোট হাত দুটিতে বৃহৎ স্ফীত উদরে আঁকড়ে ধরতে কষ্ট হলো। নারীটির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, চোখে মুখে আভিজাত্য, যত্নের ছাপ সুস্পষ্ট। মাতৃত্বের চমৎকার চোখ ধাঁধানো সেই সৌন্দর্য নিয়ে ইরা ঘাড় ঘুরিয়ে তাকায় ছেলের দিকে। তোয়ালেতে হাত মুছে ছেলেকে পেছন থেকে সামনে টেনে নেয়। 2 হাতে জড়িয়ে ধরতেই শ্রবণের মাথা ঠেকল মায়ের স্ফীত উদরে। শ্রবণ সেখানে টোকা দিয়ে বলল, না নাও, তুমি কি শুনতে পাচ্ছ নাকি ঘুমোচ্ছ?
ভাই স্কুল থেকে এসে গিয়েছি, এখনো ওঠো। আজ তোমার বড় বোন কি করেছে জানো? একটাবার একটু হাসেনি। আমি কত কিছু করলাম তবুও হাসেনি। আগামী সপ্তাহে তুমি যখন এখান থেকে বেরিয়ে আসবে তখন ইচ্ছে মতো বকে দিও, ঠিক আছে? ভাই তোমার অপেক্ষায় আছি, তোমার সাথে খেলবো। যেই মানুষটার কাছে আগে পুরো পৃথিবী নিস্তব্ধ ছিল সেই মানুষটা আজ সব শুনতে পায়। চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ইরা এখন সব শুনতে পায়। বিদেশে নিয়ে গিয়ে তার উন্নত চিকিৎসা করানো হয়। কংক্লিয়ার ইমপ্লাস্ট নামের অস্ত্রোপচারের মাধ্যমে ইরার কানে একটি ইলেকট্রনিক্যাল যন্ত্র বসানো হয়, যার দ্বারা সে শুনতে পায় কিন্তু এখনও পুরোপুরি স্পষ্টভাবে কথা বলতে পারে না। তার স্পিচ থেরাপি চলছে, একটু একটু অনেক কথাই বলে সেই ইদানিং। 9 মাসের গর্ভবতী ইরা শুনল ছেলের সব কথা, শুনে গা দুলিয়ে হাসলো। দীর্ঘ এক রজনী পার করার পর ইরা এবং শ্রিয়ানের মনে হলো এখন তাদের একটা আসল অংশে আসলে খুব একটা খারাপ হয় না। তাই এই ছোট্ট আরেক সদস্যের আগমন ঘটছে চৌধুরী বাড়িতে। এর মধ্যে সুস্মিতাও এক ছেলে সন্তানের মা হয়েছে। সে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিল, বহু কষ্টে উচ্চারণ করে বলল, পানি। মায়ের আধা অধুরো কথার মানে শ্রবণ বোঝে। সে বলল, পানি খেয়েছি মাম্মা, তোমার মেয়েকে আজ একটুও হাসাতে পারিনি। এমন কেন? বিরক্তিকর। শ্রবণ বিরক্ত হয়ে বলল। শ্রেয়ান লম্বা লম্বা পা ফেলে রান্নাঘরে ঢুকে দেহ শান্ত হয়ে গেল তার। ঢিলেঢালা গোলাপি ফ্রক আর ঢিলেঢালা সালোয়ারে আবৃত মেদযুক্ত দেহটি দেখে সে মুগ্ধ হয়। এক হাতে পেট আঁকড়ে ধরে হাসি মুখে তাকিয়ে থাকা মুখটি দেখে অস্পষ্ট স্বরে শ্রেয়ান মাশাল্লাহ বলে উঠল। মাতৃত্বকালীন সৌন্দর্য এত মোহনীয় কেন? ঢিলেঢালা পোশাক ঠিকরে তার আরেকটি ছোট্ট অংশ স্পষ্ট নিজের অস্তিত্ব বোঝাচ্ছে সে এখন অনেক বড় হয়ে গিয়েছে। শ্রেয়ান সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, শ্রাবণ, ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপর মাম্মার কাছে আসো। ওকে। বলেই শ্রবণ চলে যায়। শ্রেয়ান এগিয়ে যায় স্ত্রীর কাছে। রান্নাঘর তখন শূন্য। মৃদু হেসে দাঁড়ায় স্ত্রীর সন্নিকটে। ইরা প্রগাঢ় হাসল। শ্রেয়ান মৃদু হেসে আলগোছে মেয়েটির কপালে ঘাম মুছে দিয়ে ঢিলেঢালা হাত খোপাটি ভালো করে বেঁধে দিল। অতপর পরম যত্ন আর আহ্লাদে দুই হাতের আঁচলায় মেদযুক্ত মুখটি নিয়ে কপালে দীর্ঘ সময় নিয়ে চুমু দিয়ে বলে, কারণ নজর না লাগুক আমার বিবেচনার ওপর। মানুষটার এই ডাকটির ওপর ইরার মন হারায়। একদা যার কথা শোনার জন্য সে তরপাত, এখন তার কথা শুনেই সে লজ্জা পায়। শ্রেয়ান স্ফীত উদর আঁকড়ে ধরে ডেকে ওঠে অনাগত সন্তানকে। এই যে পাপার পিছিয়ে যান, আপনি আর কত সময় নেবেন? অনেক বড় হয়েছেন, এখন বেরিয়ে আসুন। বাকিটা পাপা যত্ন করে বড় করে নেব। আমার যে আর তর্স হয় না আপনাকে দেখতে। এরা হেসে উঠল। শ্রেয়ানের চুলে হাত গলিয়ে দিতে লাগলো। লোকটাকে দীর্ঘ 25 দিন পর দেখছে সে। আগামী সপ্তাহে তার ডেলিভারি ডেট, এই জন্য 1 মাসের ছুটি নিয়ে এবার এসেছে শ্রেয়ান। সব ভালোবাসা বেবিকে দিয়ে দিচ্ছ। মেয়ের কণ্ঠে শ্রেয়ান হেসে ফেলল। হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দেয় মেয়ের দিকে। ইরাম গম্ভীর থমথমে মুখে বাবার হাতটি ধরতেই মেয়েকে এক পা ঘুরিয়ে নিজের সাথে জড়িয়ে নেয় শ্রেয়ান। বলে, পাপাদের ভালোবাসার কখনো ভাগ হয় না মা, সবার জন্য সমান ভালোবাসা থাকে। এসো, বেবি তার আপাকে মিস করছে। পাপাকে মাত্র বলল আদর করে দাও। মিথ্যে কথা, বেবি তার ভাইয়াকে বেশি মিস করছে। পাপা বলো বলো, বেবি আমায় বেশি মিস করছে। টি শার্ট জড়াতে ছুটতে আসা শ্রবণ চেঁচিয়ে বলল। ইরাম রাগান্বিত দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে, গম্ভীর গলায় বলে, নো বেবি আমায় বেশি মিস করেছে। তোমার মতো গম্ভীর মেয়েকে বেবি কেন মিস করবে? বেবি আমায় মিস করবে। পাপা ইরাম চেঁচিয়ে উঠল। শ্রেয়ান আর ইরা হেসে উঠল তাদের মিষ্টি কলহ দেখে। দুজনে হাত বাড়িয়ে ছেলে মেয়েকে নিজেদের সাথে জড়িয়ে ধরে। শ্রেয়ান ইরাম আর শ্রবণকে অবাক করে দিয়ে হীরা অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, বেবি সবাইকে মিস করছে। শ্রেয়ান চমকে উঠল ইরার কণ্ঠে দীর্ঘ এক লাইন শুনে। ইরাম আর শ্রবণের চোখে মুখেও বিস্ময়। ইরা কখনোই এত দীর্ঘ লাইন উচ্চারণ করেনি আগে। ইরা অপ্রস্তুত লাজুক হাসল সকলের হতভম্ব দৃষ্টি দেখে। দরজায় দাঁড়ানো সুমনা আর শাহেদ প্রশান্তি ভরা হাসি হাসল পরিপূর্ণ সুখী পরিবারটি দেখে। বলল, সব ভালোবাসা রান্নাঘরে বসে হবে নাকি? বের হবেন। ইরা বের হও, এই অবস্থায় আর রান্নাঘরে থাকার দরকার নেই।
মেয়েটা বড্ড জেদি, কোনো কথা শোনে না। শ্রেয়ান স্ত্রীর হাত ধরতে গিয়েও ধরল না, কেননা ছেলে মেয়ে মায়ের হাত দুটো আঁকড়ে ধরে ইতিমধ্যে হাঁটা দিয়েছে। তার অবর্তমানে এই দুজনই মায়ের খেয়াল রাখে। 7 বছরের এই বাচ্চা দুটি রাতে না ঘুমিয়ে মায়ের ফুলে উষ্টুসে হয়ে থাকা পা টিপে দেয়, তাই সব ক্ষেত্রে তাদেরকেই আগে রাখে। তবে ঘন্টা 2 পার হতে চৌধুরী বাড়িতে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। যখন দেখলো সময়ের আগেই ইরার ডাইলেশন শুরু হয়, তবে ইরার মাঝে কোনো ভয় দেখা গেল না। সে একদম শান্ত। উদ্বিগ্ন শ্রেয়ান স্ত্রীর এমন শান্তভাবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা হাসপাতালে পৌঁছায়, তবে কিছুটা সময় পেরোতেই ইরার লেবার পেইন বাড়তে লাগলো। মায়ের অস্পষ্ট চিৎকারে ইরাম আর শ্রবণ কেমন নিয়ে গেল। তার চঞ্চলতা গায়েব হয়ে গিয়েছে। ইরাম দেখে তার দুষ্টু চঞ্চল ভাইয়ের নিয়ে যাওয়া। চুলের ভাঁজে হাত গলিয়ে আদর করে মিষ্টি হেসে বলল, চিন্তার কিছু নেই, আল্লাহ মাম্মাকে শীঘ্রই সুস্থ করে দিবে। শ্রবণ বিবর্ণ মুখ নিয়ে বোনের হাসি দেখল। সেই হাসির জন্য সে সারাদিন কত কিছুই না করে, এবং দীর্ঘ 6 ঘন্টা পর বাবা মায়ের কোল আলো করে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তোয়ালে হাতে বসা শ্রেয়ানকে ডাক দিলে শ্রেয়ান ছুটে যায়। একজন নার্স বাচ্চাটিকে তার কোলে এগিয়ে দিয়ে বলল, মেয়ে হয়েছে, অভিনন্দন। শ্রেয়ান উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, আমার স্ত্রী? সেও সুস্থ আছে, একটু দুর্বল আছে। 6টার দিকে তাকে নর্মাল কেবিনে দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ। বলেই শ্রেয়ান হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকায় লালচে আবরণে আবৃত ছোট্ট ছোট্ট হাত পায়ের, ঠিক যেন হাতে করা এক পাপেট। সে ছল ছল নয়নে আলহামদুলিল্লাহ বলে উঠল। শাহিদ চৌধুরী, সুমনা আর সুস্মিতা ঝাঁপিয়ে পড়ল বাচ্চাটির উপর। শাহিদ চৌধুরী ছেলেকে বলল, দাদু ভাইয়ের কানে আজাদ দাও। শ্রেয়ান মৃদু হেসে মেয়ের কপালে ঠোঁট ছুঁইয়ে দিয়ে মেয়ের কানে আজান দিল। অতঃপর ছেলে মেয়ের দিকে দৃষ্টিপাত করে যারা চুপটি করে অদূরে দাঁড়িয়ে আছে, সে এগিয়ে যায়। তোয়ালেতে মোড়ানো মেয়েকে নিয়ে হাঁটু গেড়ে তাদের সামনে বসে এবং মেয়েকে এগিয়ে দেয় তাদের দিকে। ইরাম আর শ্রবণ পিটপিট করে সরু নয়নে অবলোকন করে বোনকে। শ্রেয়ান ছল ছল নয়নে তাদের দিকে তাকিয়ে বলল, বোনকে নাও, ও হলো একমাত্র তোমাদের দায়িত্ব। ওর ভালো মন্দ সব তোমরা দেখবে। পাপাকে কথা দাও, দেখবে কখনো কোনো ক্ষতি হতে দেবে না, সবসময় আগলে রাখবে। শ্রবণ আর ইরাম স্মিত হেসে বলল, সব সময় আগলে রাখবো, কখনো কোনো ক্ষতি হতে দিব না। এই তো আমার সাহসী বাচ্চারা, নাও এখন বোনকে আদর করে ওয়েলকাম জানাও। তারা সানন্দে বোনকে কোলে তুলে আদর করলো। দীর্ঘ চিকিৎসা পদ্ধতির কারণে লাগাতার হাসপাতালে আসা ইরফান আর নিহারের গতিরোধ হলো সেই দৃশ্য দেখে। ইরফানের ভিতর থেকে এক চাপা যন্ত্রণাদায়ক নিঃশ্বাস বেরিয়ে আসে। বুকের ভেতর কেমন সূক্ষ্ম ব্যথা হয়। সৃষ্টিকর্তা আজও তার ঘরে কোনো নিয়ামত পাঠায়নি, অথচ জৈবিক সুখের কারণে একদিন যাদের নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিল তারা আজ কতটা সুখী। বোনকে দেখতে দেখতেই ইরামের চোখ পড়ে ইরফানের দিকে। শ্রেয়ানের দৃষ্টি আকর্ষণ করলো তারা। শ্রেয়ান সদ্য জন্মানো মেয়ে আর ইরামকে নিয়ে এগিয়ে গেল। ইরামকে বলল, পাপাকে সালাম দাও মা। ইরামের ছোট্ট এই পৃথিবীতে অদ্ভুত এক বিষয় হলো তার 2 জন বাবা। এর এক্সপ্লেনেশন কখনো বাবা মা দেয়নি, আর না সে চেয়েছে। হয়তো সময় হলে একদিন নিজেই বুঝে যাবে। ইরফানের সাথেই নিয়মিত যোগাযোগ হয় ইরামের। বাবার ভালোবাসায় পরিপূর্ণ ইরাম, কোনো দিক থেকেই খামতি নেই। বাবার কথায় ইরাম পুতুলের মতো করে বলল, আসসালামু আলাইকুম পাপা। ইরফান হাঁটু গেড়ে বসলো, মৃদু হেসে মেয়েকে বুকে জড়িয়ে নেয়। জিজ্ঞাসা করে, আমার মা কেমন আছে? ইরাম কাঁধ ঝাঁকিয়ে বলল, ভালো আছি, বোনও এসেছে এখন আরও বেশি ভালো আছি। ইরফান ম্লান হাসলো। শ্রেয়ান মেয়েকে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার মেয়ে শ্রেয়া চৌধুরী। ইরফান মৃদু হেসে বাচ্চাটিকে কোলে তুলে নেয়, দোয়া করে দিয়ে বলে, আপনার উপর আল্লাহ তাআলা রহমত আরো বৃদ্ধি পাক। আমার রহমত থেকেও নেই, আর আপনার ঘরে ভরপুর রহমত। নিহার চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরফানের কথার কোনো প্রভাব তার মধ্যে পড়ছে না। নিহারকে নির্বিকার দেখে ইরফান দীর্ঘশ্বাস ফেলল। এটা তার কর্মের ফল। তারা চলে যায় সেখান থেকে। শ্রেয়ান মেয়েকে নিজের সাথে আগলিয়ে এগিয়ে চলে। এই জীবনটাতে ছোট ছোট এই সঙ্গগুলোই তার অর্জন। দীর্ঘ সময় বাদ যখন ইরা চোখ খুলল, তখন শ্রেয়ানের হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল। শ্রেয়ান মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে লম্বা সময় নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়।
ললাটে ললাট ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, ধন্যবাদ বেবিজান, সব কিছুর জন্য। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ আপনাকে আমার করে দেওয়ার জন্য। আপনি এমন একজন মানুষ যাকে দেখে আমার মনে হয়েছিল আপনার কাছে আমার পুরো জীবনের সব ভালোবাসা, ভালো লাগা, যত্ন, ইচ্ছা অনিচ্ছা জিম্মি করে রাখা যাবে। আর আপনি সম্মান আর যত্নের সাথে আমার ভালোবাসাগুলো আগলে রাখবেন। দেখুন, আমার বিশ্বাস জিতে গিয়েছে। আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। এরা দুর্বল দেহে শূন্য সেই অনুভূতির পঙ্খিমালাগুলো। ততক্ষণে দরজা খুলে শ্রবণ বোনকে কোলে নিয়ে এক প্রকার ছুটতে ছুটতেই আসলো। তার পিছু পিছু শাহিদ চৌধুরী, সুমনা, সুস্মিতা, মোজাম্মেল আর হিরামও আসলো। শ্রবণ শ্রেয়াকে দেখি তীব্র আক্রোশ নিয়ে বলল, পাপা, মাম্মা, দেখো দেখো আমার দিকে কিভাবে তাকাচ্ছে। জন্মানোর সাথে সাথে আমার দিকে কড়া চোখে তাকাচ্ছে, ঠিক তোমার বড় মেয়ের মতো। এ তো আরেকটা গম্ভীর পুতুল। এত এত রাগ সামলাতে গিয়ে তো আমি চিকন হয়ে যাব। এই মেয়ে এতগুলো মাস তোমার সাথে মিষ্টি মিষ্টি গল্প করেছি এই কারণে জন্মানোর সাথে সাথে বোনের মতো আমার দিকে কড়া চোখে তাকাচ্ছ কেন? হাসতে পারলেন না? হাসলে কি তোমাদের দুবনের অঙ্গ খসে পড়বে? ইয়া আল্লাহ, দুটো গম্ভীর বোন দিয়ে আমি কি করব? কে খেলবে আমার সাথে? আল্লাহ বাঁচাও আমাকে। শ্রবণ আহাজারি করতে লাগলো। উপস্থিত সকলে হো হো করে হেসে উঠল। শ্রেয়ান আর ইরা মুগ্ধ চোখে নিজেদের অংশদের দেখে। সমাপ্তি বলতে কি বুঝি আমরা? ভালোবাসা, সংসার, মাতৃত্ব, পিতৃত্বের কোনো সমাপ্তি হয় নাকি? হয় না তো। এগুলো তো এভাবেই সব দুঃখ, ঝড় ঝাপটা, পরীক্ষা উত্তীর্ণ করে সুখের দ্বার প্রান্তে পৌঁছায়। আজ ইরা আর শ্রেয়ানও জীবনের সকল ঝাড় ঝাপটা, ক্লেশ, পরীক্ষা উত্তীর্ণ করে সুখের দ্বার প্রান্তে পৌঁছিয়েছে, যেখানে নেই কোনো অপ্রাপ্তি, শুধু সুখ আর সুখ। নিস্তব্ধ রজনী নীরবতায় তখন ধরিত্রী বাসী নিদ্রাচ্ছন্ন। তবে অরণ্যক এক বিকৃত শূন্য অন্তঃস্থলে না আছে প্রশান্তি আর না আছে আরামের নিদ্রা। চোখ দুটো চাতক পাখির ন্যায় খোলা শ্রেয়ানের। উদাম বুকের ওপর উবু হয়ে শুয়ে আছে সপ্তাহখানেকের ছোট্ট একটি নবজাতক সন্তান। নিজের বুকে রয়েছে, আরামেই শুয়ে আছে। একজন পিতার জন্য এর থেকে অধিক সুখের আর কি প্রয়োজন? এহেন প্রশ্নটি বড্ড বেমানান শোনালো শ্রেয়ান নামক ব্যক্তিধারী মানুষটির জন্য। কেননা তার পিতৃত্ব যে বিস্তৃত এই দুনিয়ায় নিয়ম ছাড়িয়ে। নিদ্রাহীন অস্থির অন্তঃস্থল নিয়ে শ্রেয়ান উঠে বসল। বুকে জড়িয়ে রাখা মেয়েটি তখন একটু নড়েচড়ে উঠল। শ্রেয়ান ম্লান হেসে তার গালে ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর অতি সাবধানে পাশে শায়িত স্ত্রীর পাশে শুইয়ে দিল মেয়েকে। টি শার্ট ছেড়ে বিছানা থেকে নেমে ফোন হাতে সোজা বারান্দায় চলে গেল। ফোনের স্ক্রিনে তখন চলচল করছে রাত্রির 2:10। ডায়াল প্যাড ঘেঁষে ইরফান শেখ নামক নাম্বারটি বের করলো। কিয়ৎকাল উদাসীন দৃষ্টিতে তাকিয়ে রইল নাম্বারটিতে। বক্ষস্থল জর্জরিত হয়ে রইল দীর্ঘশ্বাসে। মাঝে মধ্যে এই মানুষটাকে অনেক ক্ষমতাধর মনে হয়, তার খুব হিংসে হয়। এই মানুষটা যে তার পরিজনক, তার মেয়েটার উপর এই পৃথিবীতে সবার থেকে বেশি অধিকার রাখে সে। ইদানিং আফসোস নিষ্ঠুরতার সাথে ইরফানের অন্তঃস্থলকে গ্রাস করে চলছে। তার আফসোস হয় সুখী ইরাকে দেখে, তার আফসোস হয় শ্রেয়ান নামক বাবার জান ইরামকে দেখে। অথচ এই মানুষ দুটো একদা একমাত্র তার ছিল। আজ যাদের দিকে চোখ তুলে তাকানোর অধিকারও তার নেই। মাঝে মধ্যেই ইরফান উগ্র আচরণ করে বসে নিজের সাথে। ইচ্ছে করে ইরার কাছে ছুটে যেতে আর বলতে, তার সব কিছু তাকে ফিরিয়ে দাও, সে যত্ন করে আগলে রাখবে। কিন্তু সময় আর সুযোগ সে দুর্বার গতিতে তার পিছু ছুটে গিয়েছে। স্ত্রীর চিকিৎসার ব্যবস্থার কারণে মাসে একবার করে 3-4 দিনের মতো ইরফানকে ঢাকায় থাকতে হয়। এতে এই মাসে 2 সপ্তাহের জন্য ইরফান ঢাকায় আছে। আজ সকালে ইরফান স্ত্রী সমেত হাজির হয় তার বাসায়। সাথে থাকি নিদারুণ যন্ত্রণাদায়ক এক আবদার। যন্ত্রণাদায়কই মনে হয় শ্রেয়ানের কাছে, কেননা ইরামকে সে কোনো পর্যায়ে হাতছাড়া করতে নারাজ। ওই প্রাণটির মাঝে যে তার আত্মিক প্রশান্তি রয়েছে। ইরফান আবদার করে সে আর 1 সপ্তাহ ঢাকাতে আছে, ইরামকে 2 দিনের জন্য নিজের কাছে রাখতে চায়। শ্রেয়ান তখন জোরপূর্বক মৃদু হেসেছিল, কেননা সে যে অসহায়, না করার অধিকার তার নেই। তাকে রাজি হতে হয় এবং ইরারও এখানে কোনো বিরক্তি ছিল না। সে নীরবে সায় জানায়। তবে ইরামের ভরপুর নারাজি ছিল এই সিদ্ধান্তে। শ্রেয়ান তাকে বোঝালো ইরফান
আর তার স্ত্রীর একাকী জীবনের দুর্দশা বোঝায় তার উপস্থিতি তাদের একাকী জীবনে একটু আনন্দ দেবে। ইরাম বাবাকে ভালোবাসে, তার থেকেও বেশি মান্য করে, তাই তো নীরবে চলে যায় ইরফানের সাথে। মেয়েটির ছোট ছোট কাজগুলো নিজ দায়িত্বে সম্পূর্ণ করা শ্রেয়ানের অভ্যাস। আজ যখন এই অভ্যাস খানিক বিঘ্ন ঘটল, তার অন্তঃস্থল আনন্দ তো শুরু করে দিল। সে ফোনটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এখন নিশ্চয়ই সবাই গভীর ঘুমে রয়েছে। ফোন দেবে কি যদি বিরক্ত হয়? সকাল থেকে একটাবার দেখেনি, কি করছে? আনন্দেই আছে হয়তো। পাপাকে কি একটু মিস করছে? করার তো কথা নয়, ওখানেও যে একজন পাপা রয়েছে, আসল পাপা। রক্তের টান তো কখনো ফিকে পড়ে না। অজস্র যন্ত্রণা এসে হানা দিল অন্তরে। চোখের কার্নিশ লাল হয়ে উঠল শ্রেয়ানের। দিন শেষে এই একটা জায়গা থেকেই নিজেকে অসহায় মনে হয় তার। কেন ওই মেয়েটির জীবনে দুজন বাবার উপস্থিতি? যন্ত্রণা দ্বিগুণ হারে বাড়তে লাগলো। তখন প্রচুর জেদ হলো শ্রেয়ানের। সেও তো বাবা, তারও অধিকার রয়েছে মেয়ের প্রতি। সেই জেদ ধরেই সে মেয়েকে কল দেওয়ার জন্য উদ্ধত হলো, কিন্তু তার গতিরোধ হলো সরব ফোনটি বেজে উঠতেই। শ্রেয়ান তাকালো স্ক্রিনে ইরফান শেখ নামটি ভেসে উঠতেই। ঠোঁটের কোণা ঠিকরে স্মিত হাসি ফুটে উঠল। দ্রুত ফোনটা রিসিভ করে কানে ঠেকালো সে। অপর পাশ থেকে তৎক্ষণাৎ কোনো আওয়াজ আসতো না, একদম নিস্তব্ধ নিস্তেজ। শ্রেয়ানও নীরব রইল। কিয়ৎকাল বাদ নাক টানার শব্দ কানে আসতেই সে মৃদু হেসে উঠল। ছলছল চোখে এলোমেলো দৃষ্টি ফেলে মিহিস্বরে শুধায়, এত রাতে জেগে আছো কেন? অপর প্রান্ত থেকে কোনো জবাব আসলো না, বরং ফুপিয়ে কেঁদে ওঠার শব্দ ভেসে আসলো। শ্রেয়ান একই রকম শান্ত স্বরে শুধায়, এত রাতে জেগে আছো কেন? অপর পাশ থেকে ঠিকরে আসলো ফ্যাসফ্যাসে ক্রোধ জর্জরিত কণ্ঠ। তুমি পচা বাজে। শ্রেয়ান হাসলো মেয়ের ক্রোধে জর্জরিত কণ্ঠে। শুধায়, কাঁদছো কেন? আমি আবার কি করেছি? যে কেউ আসবে আমায় নিয়ে যেতে চাইবে আর তুমি দিয়ে দিবে আমায়? দিয়েছি কখনো? তো কি করেছো? আমায় এখানে পাঠিয়েছো কেন? পাপা তোমায় খুব ভালোবাসে মা। কারো দুজন পাপা হয় না। হয়, যার উপর আল্লাহ তাআলার অধিক রহমত থাকে তার একাধিক পাপা হয়। তোমার উপর আল্লাহর অনেক রহমত, তাই তোমার একাধিক পাপা রয়েছে। ইরাম শুনল, তবু নিজ জেদে অটল থেকে গম্ভীর ফ্যাসফ্যাসে গলায় বলল, আমি এখানে থাকবো না। এখানে কেন পাঠিয়েছো? নিয়ে যাও। পাপা তোমায় কত আদর করে মা। পাপাদের বাড়িতে তো কোনো বেবি নেই, তাই তো তারা তোমায় একটু কাছে পেতে চায়। আমায় কেন? এরপর থেকে শ্রাবণকে পাঠিয়ে দিবে, ও তো বেবি। শ্রেয়ান হেসে মাথা নেড়ে বলল। আচ্ছা। অন্ধকারাচ্ছন্ন বারান্দায় চুপটি করে এক কোণায় বসে থাকা ইরাম থমথমে মুখে নাক টানতে টানতে গম্ভীর গলায় বলল, নিতে আসো, আমি থাকবো না এখানে। টলটল করা চোখের কার্নিশ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল শ্রেয়ানের। দিন শেষে হাঁটতে হাঁটতেও প্রতিবার এই মেয়েটি তাকে চিটিয়ে দেয়, বুঝিয়ে দেয় সে মেয়েটির একমাত্র কাছের মানুষ, তার একমাত্র বাবা। সে মিহিস্বরে বলল, কাল একদম সকাল সকাল নিতে আসবো মা। এখন লক্ষ্মী বাচ্চার মতো ঘুমিয়ে পড়ো। অপর প্রান্ত থেকে ঠিকরে আসে একটি রাগী জেদি কণ্ঠ। এক্ষুনি আসবে। আমার ঘুম আসছে না, শুধু কান্না পাচ্ছে। শ্রেয়ানের অনৈতিক চাওয়ারা যেন আশকারা পেল। পুরো দিনে যন্ত্রণাদায়ক ছটফটানি সে ভোলেনি। দুটো দিন এই যন্ত্রণা নিয়ে থাকা সম্ভব নয়। সে বোকাশোকা কণ্ঠে শুধায়, এক্ষুনি আসবো? খারাপ দেখায় মা। সহসা অপর প্রান্ত টুট টুট শব্দ করে নিস্তব্ধ হয়ে যায়। শ্রেয়ান অবাকপণে ফোনের দিকে তাকায়। মেয়েটা এভাবে মুখের উপর ফোন কেটে দিল। প্রচুর বদমেজাজি, সব রাগ শুধু তার সাথে। সে দ্রুত পায়ে ঘরে ঢুকলো। কাবার থেকে শার্ট বের করতে করতে কাঁধে ফোন চাপলো। সাথে সাথেই রিসিভ হলো। ভেসে উঠলো একটি মিষ্টি হুমকি। এক্ষুনি নিতে না আসলে আর কখনো ফিরে আসবো না, এখানে থেকে যাব। শ্রেয়ান হাসি মুখে শার্ট জড়াতে জড়াতে গাড়ির চাবি পকেটে ঢুকিয়ে ছুটে বের হয়। যেতে যেতে হড়বড়িয়ে বলে, রেডি হয়ে থাকো, 15 মিনিটের মধ্যে আসছি। 10 মিনিট? আরে উড়ে উড়ে আসবো নাকি? কিভাবে আসবে জানি না, কিন্তু 10 মিনিটের মধ্যে আসবে। আমার ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাতে পারছি না। যথাজ্ঞা আমার মা। শ্রেয়ান হেসে বলল। ঠিক 10 মিনিট 52 সেকেন্ডের মাঝে হোটেল গেটের সামনে শ্রেয়ানের গাড়িটি থামলো। গাড়ি থেকে বের হতেই ইন্টারিয়র ডিজাইনের লাইটের আলোয় স্পষ্ট হয় বারবিডল কাস্টমাইজড
স্কুল ব্যাগ কাঁধে, হাঁটু সমান মাল্টি কালার ফ্রক পরা আদুরে মেয়েটির। শ্রেয়ানের চক্ষু শীতল হয়। বিলম্বনহীন ইরফানের হাত ছাড়িয়ে ছোট্ট দেহটি ছুটে এসে আছড়ে পড়ল তার বুকে। শ্রেয়ান মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে যায়, দৃষ্টি তাক করে অদূরে মলিন মুখে দাঁড়িয়ে থাকা ইরফানের দিকে। এই মানুষটাকে কোনো কালেই সে বলার মতো কিছু খুঁজে পায় না, কখনো দয়াও আসে না, শুধু মনুষ্যত্ববোধের জায়গা থেকেই সর্বদা একটা সুসম্পর্ক বজায় রেখে চলে। সে কয়েক পা এগিয়ে যায়, আসার পথেই ইরফানকে ফোন করে জানিয়েছে যে ইরামকে নিতে আসছে। ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে ধিমি কণ্ঠে বলল, আসছে। আপনার চট্টগ্রাম যাওয়ার আগে একবার এসে ঘুরে যাব। ইরফান নিরুত্তর, শুধু ঘাড় দুলিয়ে সায় জানায়। চোখে মুখ ঠিকরে বেরিয়ে আসছে না বলতে পারা বেদনা, লালচে চোখ দুটো টলমল করছে। শ্রেয়ান উপেক্ষা করলো সেই বেদনা ভরা চাহনি। সে তো দোষী নয়, তবে কেন এই বেদনাগুলো কে নিজের ওপর ভারী পড়তে দেবে? সে তো ছুঁড়ে ফেলা দুটি মূল্যবান তাজকে তাদের সঠিক স্থানেই বসিয়েছে। তার এই সাজানো গোছানো সংসারটি এখন তার ভয়ের কারণ। এই জীবনে ইরফান এবং মাহি নামক এই দুটি মানুষের উপস্থিতি তার মধ্যে ভীতি সৃষ্টি করে। শ্রেয়ান দ্রুত পা চালিয়ে ছুটে যায়। কখন না আবার পিছু টান তার জীবন থেকে সুখ কেড়ে নেয়। বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে নিস্তেজ হয়ে পড়ে আছে মেয়েটি, যেন রাজ্যের সুখ এই জায়গা জুড়ে। গাড়ি পর্যন্ত যেতে যেতেই শ্রেয়ান মেয়ের চুলের গোছায় চুমু দিয়ে মেয়েকে খ্যাপাতে বলল, তুমি এখন বুড়ি হয়ে গেছ, অথচ এখনো বাবার কোলে চড়ে বেড়াচ্ছ। লজ্জা করো না? তৎক্ষণাৎ ভেসে আসলো গোয়ার কণ্ঠ, না করে না, আমার পাপ্পার কোলে আমি উঠেছি, তাতে তোমার কি? শ্রেয়ান তৎক্ষণাৎ ভদ্র ছেলের মতো মাথা নেড়ে বলল, না না, আমার আবার কি? তোমার বাবার কোলে তুমি উঠেছ, আমার কিছুই না। তাহলে চুপ করে থাকো। ইরাম মিটিমিটি হেসে বলল, বাবা তার ধমকে ভদ্র ছেলেও হয়ে গিয়েছে কিনা। এমনই হুমকি ধামকি দিয়ে বাবাকে সে সব সময় ভদ্র ছেলে বানিয়ে রাখে। গাড়ির সিটে বাবা মেয়ে বসতেই মেয়েটি আরাম করে বাবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। শ্রেয়ান গাড়ি চালাতে চালাতে হাত বুলালো মেয়ের ঘন কালো চুলে। সেই ছোট্ট ইরামের সৌন্দর্য বড় হওয়ার সাথে সাথে আরও দ্বিগুণ বেড়েছে। যেমন তার অপার্থিব সৌন্দর্য, তেমন লম্বা ঘন তার চুল। শ্রেয়ানের মাঝে মধ্যেই মনে হয় সে যদি এই পুতুলটিকে সর্বদা নিজের ঘরে সাজিয়ে রাখতে পারত। হোটেল রুমে ঢুকেই রাগ বেদনায় কাতর ইরফানের অন্তঃস্থল ফেটে পড়ল। সাজিয়ে রাখা কাঁচের শোপিসটি ছুঁড়ে মারল মেঝেতে। মাথার চুল আঁকড়ে চিৎকার করে কেঁদে উঠল। ঘুরে ঘুমিয়ে থাকা নিহা হকচকিত ভয়ার্ত বদনে দৌড়ে আসে। ইরফানের ওভাবে কাঁদতে দেখে সে চিন্তিত কণ্ঠে শুধায়, কি হয়েছে ইরফান? এমন করছো কেন? আর ইরাম কোথায়? ইরফান জবাব দেয় না, সে নিজের মতো বিলাপ করছে। আমার মেয়ে আজ আমার সাথে অপরিচিতের মতো ব্যবহার করেছে নেহা। ও আমার অংশ হয়েও আমি ওর উপর অধিকার দেখাতে পারি না কেন? ও ওই স্ট্রেনের জন্য পাগল। ওর বাবা তো আমি। তবে ও কেন আমায় ভালোবাসে না? কেন ও ওই স্ট্রিয়ানের বুকের সাথে লেগে থাকে? কেন ওকে আদর করে? আমাকে কেন করে না? কেন আমার কাছে কিছু চায় না? কেন আজ আমার পরীর মতো মেয়েটা আমার নেই? ইরফান উন্মাদের মতো কাঁদছে। নিহা দ্রুত তার কাঁধে হাত রেখে শান্ত করার প্রয়াস করে, কিন্তু ইরফান তাকে ছুতে দেয় না। নিহার হাতটা দূরে সরিয়ে দেয়, ঘৃণা ভরা কণ্ঠে বলল, ছুবে না আমায়, একদম ছুবে না, দূরে সরো। নিহারের চোয়াল শক্ত হয়ে গেল ইরফানের ব্যবহারে। বছর 7 আগেও দয়া দেখিয়ে একবার থেকে গিয়েছে এই সংসারে। এমন ব্যবহার সে সহ্য করবে না। সে জ্বলন্ত চোখে তাকালো, বলল, খবরদার ইরফান, আমার সাথে এমন দুর্ব্যবহার করার সাহস দেখাবে না। তোমার এই দশার কারণ আমি না, তুমি নিজে। আমি তোমার আর ইরা সংসার ভাঙতে চাইনি। তুমি আমায় প্রস্তাব দিয়েছিলে। স্ত্রী সন্তান থাকতেও তুমি আমায় কেন জড়িয়েছিলে নিজের সাথে? এখন সব দোষ আমার হয়ে গিয়েছে। আমি কি তোমার ঘরে গিয়ে উঠে বসেছিলাম? ইরফান কাঁদতে কাঁদতে শান্ত হয়ে পড়ে। আফসোস আর দুঃখ ভরা কণ্ঠে বলে, না, তোমার কোনো দোষ নেই। এটা বুঝলে এরপর থেকে আমার সাথে এমন করতে আসবে না। আমার ইরা ভেবো না যে আমি সব মুখ বুজে সহ্য করব। আমি তোমায় 7 বছর আগেই ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতে পায়ে তুমি ধরে রেখেছো। তাই সুন্দর আচরণ করবে আমার সাথে। 1 মাসের বাচ্চাটাকে যখন তার মায়ের সাথে রাতের বেলায় বাসে উঠিয়ে দিয়েছিলে,
তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? এখন যেই দেখেছ তোমার স্ত্রী সন্তান নিয়ে কেউ সুখে আর ঘর করছে, সংসার করছে, অমনি গায়ে জ্বালা ধরছে, তাই না? কোনো কিছু থাকতে কদর জানতে হয়। এখনও বলছি ইরফান, আমার বেলায় অন্তত এই ভুল করো না, নিজেকে শুধরে নাও, নয়তো দেখবে একদিন তোমায় একা একা পচে মরতে হবে। বলে নিহার গটগট করে ঘরে চলে যায়। ইরফান নিরুত্তর শুনে গেল শুধু। নিজের উপর নিজের হাসি আসছে তার। সত্যি তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ইরা আর ইরামকে শ্রেয়ানের সাথে সুখী জীবনযাপন করতে দেখে। এটাই তার শাস্তি। এখন এই অভিশপ্ত জীবন নিয়েই তাকে বাকি জীবনটা পার করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই ইরা চমকে উঠল শ্রেয়ানের বুকে ইরামকে দেখে। সে চকিতে উঠে বসলেই শ্রেয়ান ধমকে উঠল। আস্তে আস্তে, এত তাড়াহুড়োর কি হয়েছে? ইরা মেয়েকে দেখে অস্পষ্ট শব্দ বলল। এ শ্রেয়ান তার দৃষ্টি অনুসরণ করে বোকাশোকা হাসল। ঘাড় ঘুরিয়ে বাচ্চাদের মতো করে বলল। মাঝরাতে গিয়ে নিয়ে এসছে। কানে মেশিন না থাকায় ইরাকে ঠোঁটের আকার ইঙ্গিত বুঝতে হলো। বুঝতে পেরে সে ফ্যাল করে তাকিয়ে রইল শ্রেয়ানের পানে। বিগত এই 7টি বছরে সে কম পাগলামি দেখায়নি এই বাবা মেয়ের একে অপরের জন্য। মাঝে মধ্যে এই বাবা মেয়ে তাকে এটা ভুলতে বাধ্য করে যে তাদের একে অপরের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তাদের মধ্যে তো আত্মার সম্পর্ক। বিগত বিরক্তকর রাতটা দাদু ভাইয়ের কাছে গল্প শুনতে শুনতেই কাটিয়ে দিয়েছে শ্রবণ। সকাল 8টা নাগাদ তার ঘুম কাটলো। সে দাদু ভাইয়ের ঘর থেকে হেলতে তুলতে বাবা মায়ের ঘরে আসলো। উদাসীন দেখে দরজা খুলে ঢুকতেই তার চোখ যায় বিছানার দিকে। অমনি তার চোখ বড় বড় হয়ে গেল বিছানায় ইরামকে শুয়ে থাকতে দেখে। অতি বিস্ময়ে সে পাপা বলে চিৎকার করে উঠল। সদ্য বাথরুম থেকে বের হওয়া শ্রেয়ান ছেলেকে সাবধান করে বলে উঠল। শ্শ্, আস্তে আব্বু, আপা ঘুমাচ্ছে। গতকাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, একটু বিরক্ত করবে না। শ্রবণ তৎক্ষণাৎ ঠোঁটে আঙুল চাপলো। পা টিপে টিপে বাবার কাছে এসে ফিসফিসিয়ে শুধায়। বাপ, তুমি আমাকে নিয়ে এসেছো? শ্রেয়ান এক হাতে ছেলের চুলে হাত গলিয়ে দিয়ে আরেক হাতে নিজের সাথে জড়িয়ে নিল। মিহি স্বরে বলল। হ্যাঁ, আপনার আপাকে রাতে গিয়ে নিয়ে এসছে। ও পাপা, এতদিনে তুমি একটা কাজের কাজ করলে, থ্যাংক ইউ পাপা। শ্রবণ উল্লাসের সাথে বলল। শ্রেয়ান মুখ বিকৃত করে শোধায়। এমনি সময়কে আমি অকাজ করি বা ছেলে? আপা এসেছে আর আবার শয়তানি করার সুযোগ হয়েছে, তাই না? শ্রবণ ঘন ঘন মাথা নাড়ালো, উৎকণ্ঠা নিয়ে বলল। পাপা, 3 বেলা না খেয়ে থাকা যায়, কিন্তু তোমার মেয়েকে না জ্বালিয়ে থাকা যায় না। ইম্পসিবল। আমি তো মরে যাব। খবরদার আর কখনো ইরফান আঙ্কেলের বাসায় ওকে পাঠিও না। তুমি বরং তোমার ছোট গম্ভীর মেয়েকে পাঠিয়ে দিও, তবুও অপাকে পাঠিও না। আমার দম বন্ধ হয়ে যায়, মনে হয় অক্সিজেন পাচ্ছি না। বলতে না বলতেই শ্রেয়ান তার কান মলে দিল। শ্রবণ চেঁচিয়ে উঠল। শ্রেয়ান বলল। বাজে ছেলে, সবসময় এত দুষ্টুমি পান কোথায়? অক্সিজেন পাচ্ছেন না? 3 বেলা না খেয়ে থাকা যায়? তবে আজ দেখব আপনারা 3 বেলা না খেয়ে কীভাবে থাকেন। এই এরা, মিলা আর মামুনি, আজ শ্রবণকে তোমরা কেউ কোনো খাবার দেবে না। শ্রেয়ান ছেলেকে ছেড়ে ঘর থেকে বের হতে হতে হাঁক ছেড়ে বলল। শ্রবণ চোখ বড় বড় করে তাকায় বাবার পানে। বিড়ম্বনহীন তার পেছন ছুটতে ছুটতে বলে। আরে পাপা, তুমি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ কেন? আমি তো এমনি কথার কথা বলেছি। তুমি তোমার ছেলেকে না খাইয়ে রাখতে পারবে? এত পাষাণ তুমি? শ্রবণ নাটকীয় ভঙ্গিতে বলল। শ্রেয়ান হেসে উঠল ছেলের কথায়। হাঁটতে হাঁটতে পিছু ফিরে বলল। আমি পাশান, আজ আপনি খাবার পাচ্ছেন না বাজে ছেলে। নো পাপা, ইউ ক্যান ডু দিস। আমাকে না দিয়ে তুমি খাবার মুখে তুলবে কি করে? মাম্মা, মাম্মা দেখো দেখো, পাপা বলছে কি আমায় নাকি খাবার দিবে না। তুমিই বলো, আমি খাবার ছাড়া 2 মিনিট থাকতে পারি? তুমি আমায় খাবার ছাড়া রাখতে পারবে? শ্রবণ বলতে বলতেই রান্নাঘরে ঢুকলো। ইরা হাসছে বাবা ছেলের বাক বিতণ্ডা শুনে। শ্রবণ গিয়ে মাকে জড়িয়ে ধরল, আবদার করে বলল। পাপার কথা শুনো না মাম্মা, খাবার দিও। ইরা হেসে হাতের খাবার ভর্তি ট্রেটা বাড়িয়ে দেয় ছেলের কাছে। ছেলের জন্যই খাবার বানাচ্ছিল সে। শ্রবণ আনন্দে হৈ হৈ করে উঠে ট্রেটা নিয়ে ছুটে যায় ডাইনিং টেবিলে। শ্রেয়ান চেঁচিয়ে উঠল। এরা, তুমি বলেছি না ওকে খাবার দেবে না? বড় বড় লেকচার শুধু মুখে। দেখেছো মাম্মা, কত বড় পাষাণ পাপা। শ্রবণও পাল্টা চেঁচিয়ে উঠল। শ্রেয়ান কপাল কুঁচকে নিজের খাবার নিতে গেল।
ইরার কাছে। অমনি ইরা খাবার সরিয়ে দিল। রাগান্বিত চোখে তাকিয়ে অস্পষ্ট স্বরে ঝগড়া করার ন্যায় কিছু বলল। শ্রেয়ান কপাল কুঁচকে আধো আধো বলি বোঝার চেষ্টা করলো। শ্রবণ হেসে উঠল বাবার বেহাল দশা দেখে, বলল, কি হলো বোঝুনি? মাম্মা কি বলেছে? মাম্মা বলেছে তার ছেলেকে খেতে না দেওয়ার তুমি কে? আজ তুমি কোনো খাবার পাবে না। মাই মাম্মা বেস্ট। গুড জব মাম্মা, বেশ হয়েছে। আজ তুমি খাবার পাবে না পাপা। শ্রেয়ান ক্রুদ্ধ চোখে তাকায় ইরা আর শ্রবণের দিকে। মা ছেলে দুর্বার গতিতে সেই রাগী দৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। শ্রেয়ান থমথমে মুখে ছেলের পাশে গিয়ে বসলো। ছেলের প্লেট থেকে অ্যাভোকাডোর তৈরি স্যান্ডউইচটা ছিনিয়ে নিয়ে খাওয়া শুরু করলো। শ্রবণ তেতে উঠলো, চেঁচিয়ে উঠে আতঙ্ক জর্জরিত কণ্ঠে বলল, জান নিয়ে নাও পাপা, তবুও খাবার নিও না। শ্রেয়ান তোয়াক্কাই করে না ছেলের কথা, বলে, আপনার মাম্মাকে আমার খাবার দিতে বলেন, নয়তো আজ আর আপনি খেতে পারবেন না। বলেই শ্রেয়ান টেটা নিজের দিকে টেনে নিল। শ্রবণ আতঙ্কিত চোখে তাকায় মায়ের দিকে, উৎকণ্ঠা নিয়ে বলে, মাম্মা তাড়াতাড়ি তোমার হাজব্যান্ডকে খাবার দাও, নয়তো তোমার ছেলেকে আজ না খেয়ে থাকতে হবে। সাথে সাথে একটা চাপড় পড়ল শ্রবণের পিঠে। শ্রেয়ান দিয়েছে, ছেলেটার কথার ধরনে ঠিক নেই। দুষ্টুর শিরোমণি, বাপকে বলে মায়ের হাজবেন্ড, কত বড় ফাসিল। শ্রবণ ছুটে গিয়ে মায়ের থেকে বাবার খাবার আনলো, বলল, এই নাও তোমার খাবার, আমার খাবারের দিকে আর চোখ দিও না। ইরা ডানে বামে মাথা নাড়ালো বাবা ছেলের কাণ্ডে। শ্রেয়া আর শ্রেয়সী উর্ফে ইরাম দুই বোন একই সাথে ঘুম থেকে উঠল। শ্রেয়া তখন মায়ের দুধ পানে ব্যস্ত, আর কক্ষের এক কিনারায় সোফায় বসা দুই ভাই বোন নিজেদের মধ্যে বোঝাপড়া করায় ব্যস্ত। তোয়ালেতে মুখ পুষতে থাকা ইরামের পায়ে কারোর পা বেঁধে যেতেই সে কড়া চোখে তাকায় তার পেছনে থাকা শ্রবণের দিকে। বিরক্ত হয়ে শুধায়, কি হলো, এভাবে আমার পিছু পিছু ঘুরছো কেন? শ্রবণ নিরুদ্বেগ কাঁধ ঝাঁকিয়ে তেরা কণ্ঠে বলল, আমার পাপার ঘর, আমার পাপার মেয়ের পিছু পিছু আমি ঘুরছি, তাতে তোমার কি? ইরাম দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে। বিরক্তকর। তোমার বিরক্তিতে ছায় পড়ুক। শ্রবণ মুখ বাঁকিয়ে বলল। ইরাম চেঁচিয়ে উঠল, শ্রাবণ, আই নো মাই নেম সিস্টার। চেঁচিয়ে বলার প্রয়োজন নেই তো। অসহ্য। ইরামের কথায় ইরা তাদের দৃষ্টি আকর্ষণ করলো। মায়ের আওয়াজ পেতেই ইরাম মায়ের দিকে তাকালো। ইরা তাকিয়ে চোখে শাসালো। মেয়েটি বড্ড বদমেজাজি, একটুতেই খেপে যায়। ইরাম চোখ মুখ কুচকে নিয়ে দৃষ্টি সরালো। রেগে সোফায় গিয়ে পা গুটিয়ে বসলো। আপদ শেখানো। শ্রবণও বোনের পিছু পিছু তার পাশে পা গুটিয়ে বসলো। ইরাম দীর্ঘশ্বাস ফেলল। বোনের এক হাত বগল দাবা করে শ্রবণ মায়া মায়া চেহারা বানিয়ে তাকিয়ে আছে বোনের দিকে। ভাইয়ের অবলা এই চেহারা বিগত 10 মিনিট যাবৎ বিরক্তি নিয়ে দেখে চলেছে ইরাম। ঠিক চতুর্থবারের মতো শান্ত স্বরে জিজ্ঞাসা করে, কি সমস্যা শ্রাবণ? শ্রবণ মুখ খুলল, নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, কি সমস্যা? তুমি এটা এখন জিজ্ঞেস করছো? তুমি এত পাষাণ কি করে হতে পারো? তুমি কি জানো আমি গতকাল পুরোটা দিন কি কষ্টে পার ঘুরেছে? একটাবারের জন্য তোমার এই প্যাঁচামুখী গম্ভীর বিরক্তিকর মুখটি দেখতে পারিনি। বারবার খাবারের জন্য রান্নাঘর পর্যন্ত যেতে হয়েছে। তোমার রাগের সম্মুখীন হতে পারিনি, তোমায় জ্বালাতন করতে পারিনি। তুমি জানো আমার মনে হয়েছিল এই বুঝি আমি মরে যাচ্ছি। রাতে কি করে যে আমি তোমায় ছাড়া মরার মতো ঘুমালাম আমি বুঝতেই পারছি না। তুমি কেমন বোন বলো তো? একটা মাত্র ভাইকে এত যন্ত্রণায় রাখতে তোমার বিবেকে বাঁধেনি? আর কখনো কোথাও যাবে না, গেলে আমায় সাথে করে নিয়ে যাবে। ইরাম দাঁতে দাঁত চেপে তাকায় ভাইয়ের দিকে। এমন কিছুই আশা করেছিল সে তার বাদর ভাইয়ের থেকে। সে চিবিয়ে চিবিয়ে বলল, যাব, 100 বার যাব। তবে আমিও 100 বার তোমার পিছু নিব। শ্রবণের জেদি কণ্ঠ। হঠাৎ হঠাৎ অন্তপুরের সুপ্ত ভয়গুলো যখন বাস্তবে রূপ নেয় তখন ঠিক কেমন অনুভব হয়। শ্রেয়ানের জন্য তার মনের সুপ্ত ভয়গুলো শুধু ভয় নয়, বরং তার গোটা জীবন ধ্বংস হওয়ার কারণ হতে পারে। ঠিক এমনই এক ভয় বাস্তবিক রূপ নিয়ে ইরফান রূপে তার জীবনে আসে। হুটহাট তাকে নিজের ভীতু পিতৃত্ব সত্তার সাথে পরিচয় করায়। তেমনি আজও তার ভয়কে বাস্তবিক রূপ দিয়ে হাজির হয় মাহি রূপে। বেলা তখন 11টা বাজে। হঠাৎই শ্রেয়ানের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। অনাগ্রহে সেদিকে আপাতত দৃষ্টিতে তাক করলেও তার পূর্ণ আগ্রহ ছিনিয়ে নিল সাধারণ ফোন কলটি।
আপাত দৃষ্টিতে যেটা সাধারণ ফোন কল, সেটি আদতে শ্রেয়ানের জীবনের অন্যতম এক ভয়। মাহি নামটি ভেসে উঠতেই শ্রেয়ানের হাত ঈষৎ কেঁপে উঠল। সে ফাঁকা ঢোক গিলে রিসিভ করে কানে ঠেকায়। ভেসে রিনরিনি এক নারী কণ্ঠ। কেমন আছো? তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না। কেন ফোন করেছো? শ্রেয়ানের শক্ত কণ্ঠ। মাহি বুক ভরা শ্বাস নিল। মাঝে মধ্যে প্রচুর সাফোকেশন হয় নিজের অতীত মনে করে। সে সৌজন্যতা ছেড়ে বলল, আমি দেশে এসেছি। তোকে এখন মিলাদ পড়াবো? মাহির পুরো কথা শেষ না করতে দিয়েই শ্রেয়ান রাগ নিয়ন্ত্রণ করে জবাব দিল। মাহি তাদের দাঁত চাপল, বলল, আমি তোমার সাথে কোনো রূপ বাড়তি কথা বলার জন্য ফোন করিনি শ্রেয়ান। তো কিসের জন্য ফোন করেছো? কোন চাচে ফোন করেছো? শ্রেয়ান চাপা স্বরে চেঁচিয়ে উঠল। কোলের মাঝে তখন ছোট্ট মেয়েটি বাবার উষ্ণতায় পরম যত্নে নিদ্রাচ্ছন্দ্র। শ্রাবণের মা আমি শ্রেয়ান। ছেলের জন্য তোমার ফোন দিতে আমার সাহসের প্রয়োজন পড়ে না। মাহি কঠোর গলায় বলল। পরপরই আবারও বলল, আমি শ্রাবণের সাথে দেখা করব। লোকেশন পাঠাচ্ছি, এখানে চলে আসবে শ্রাবণকে নিয়ে। না আসলে আমি অন্য কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব শ্রেয়ান। বলেই মাহি ফোন কেটে দিল। 2 মিনিট বাদ শ্রেয়ানের ফোনে একটি মেসেজ ভেসে উঠল। হারানোর যন্ত্রণা আর রাগে শ্রেয়ান ফোনটা ছুঁড়ে ফেলে দিল। চিন্তিত লোচনে বিছানায় ধপ করে বসে পড়ল। শ্রবণ নামক ওই রুগ্ন ছেলেটি আজ পর্যন্ত জানে না সে যেই মাকে নিজের মাথায় তাজ বানিয়ে রেখেছে সে আদতে তার মা নয়। শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় ছোট্ট এক নবজাতক শিশু কোলে বসে আছে এক সুন্দরী, আধুনিকতার ছায়ায় সেজে থাকা নারী। আপাতমস্তক নারীত্বের ছোঁয়া স্পষ্ট হলেও আদতে তার মাঝে একজন নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব এনি। যেই নারীর মাঝে এক উত্তম মাতৃসত্তা না থাকে সে আদতে নারী নয়, এমনটাই ভাবনা শ্রেয়ানের। সেই ভাবনা থেকেই ঘৃণার অন্তঃস্থল দুমড়ে মুচড়ে গেল। ভাবলেও ঘৃণা হয়। এই নারীটি তার সন্তানের মা। সে এগিয়ে যায় মাহির টেবিলের দিকে, গিয়ে সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দেয়। কেন এসছো আমার জীবনে? মাহি চোখ তুলে তাকায় ক্রোধে লাল হয়ে যাওয়া অতি পরিচিত মুখটির দিকে, বলল, তোমার জীবনে নয়, আমার ছেলের জীবনে। শ্রাবণ কোথায়? আনোনি ওকে? কেন আনবো? কেন আনবে মানে? ওর মায়ের সাথে দেখা করার জন্য শ্রেয়ান। শ্রেয়ান গর্জে উঠল। Do not use these words, Mahi. This word is not for you. 7 বছর 3 মাস তোমার মনে পড়েছে তোমার একটা ছেলে আছে? Are you kidding with me? 7 বছর পর তুমি এমনভাবে আচরণ করছো যেন তুমি তোমার 7 দিনে ফেলে যাওয়া শ্রেষ্ঠ মা। শ্রেয়ান, 7 বছরে আমি কম চেষ্টা করিনি শ্রাবণের সাথে যোগাযোগ করার, কিন্তু তুমি আমায় ওর সাথে যোগাযোগ তো দূর, ওর ধারের কাছেও ঘেঁষতে দাওনি। বেশ করেছি, দেয়নি। তুমি আমার ছেলে মা হওয়ার যোগ্য নও, মাহি। কে যোগ্য কে অযোগ্য সেটা পরের বিবেচ্য বিষয়। আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই শ্রেয়ান। তার জানার অধিকার আছে তার মাকে। খবরদার মাহি, আমার ছেলের নামও মুখে তুলবে না। আমার 7 দিনের দুধের শিশুটাকে যেদিন থেকে ছেড়ে গিয়েছ সেদিন থেকে কম দুঃখ পেতে হয়নি আমার ছেলেটাকে। দিনের পর দিন 1 ফোঁটা মায়ের দুধের জন্য তরপতে ছেলেটা হাসপাতালে ভর্তি ছিল। জীবন মৃত্যুর মাঝে দিন কাটিয়েছে। যার তার বুকের কাছে ঝুঁকে যেত একটু দুধের আশায়। কৃত্রিম দুধ খেতে চাইতো না। যখন জেদ করতে করতে শরীর দুর্বল হয়ে পড়ত তখন বাধ্য হয়ে দুধ গলেই খেত। আর তুমি তখন নতুন জীবনে ফুর্তি করতে ব্যস্ত ছিলে। এই দিনগুলো আমি ভুলিনি মাহি। ওই দুঃসহ জীবন থেকে বহু কষ্টে আমি আর আমার ছেলেটাকে বের হয়েছে। আমি আর আমার ছেলে এখন খুব সুখী। বহু কষ্টে পাওয়া এই সুখী জীবনে আর আমি তোমাকে কোনো মতে ধ্বংসযজ্ঞ চালাতে দেব না। এবার আমার আর আমার ছেলের জীবন আসতে চাইলে আমি তোমায় খুন করতে দেবার ভাববো না মাহি। আমার ছেলের কাছে মা নামক শব্দটি একটি পবিত্র শব্দ, যার মধ্যে কোনো খুঁত নেই। আমার ছেলেটার কাছে মা একজন পবিত্র সত্তা, যাকে সে মাথায় চড়িয়ে রাখে। মা নামক শব্দটা তার কাছে স্বস্তি, ভরসা, ভালোবাসা, প্রশান্তির জায়গা। ওর এই পবিত্র দুনিয়াটিকে তোমার মতো চরিত্রহীন নারীকে কলুষিত করতে দেব না। সে তোমায় চেনেই না। আমার ছেলের জীবন থেকে চিরদিনের জন্য দূরে সরে যাও। নতুন জীবন হয়েছে, সন্তান হয়েছে, তা নিয়ে সুখে থাকো আর আমাকে সুখে থাকতে দাও, নয়তো এবার আমি ধ্বংসযজ্ঞ চালাবো। বলেই শ্রেয়ান পা বাড়ায়। পিছু ফিরতেই এক ভদ্রলোকের সাথে তার চোখাচোখি হয়, যে কিনা সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। শ্রেয়ান চোয়াল শক্ত করে তাকে হুঁশিয়ারি দিয়ে বলল, আপনার স্ত্রীকে সামলান। আমার ছেলের জীবন এলোমেলো করতে আসলে আমি তাকে ছেড়ে কথা বলবো না।
ভদ্রলোক টু শব্দটিও করল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল শ্রেয়ানের কথা। শ্রেয়ান চলে যায় সেখান থেকে। মাহি নিজের স্বামীর দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, দেখলে কি আচরণ করছে ও? আমি আইনি পদক্ষেপ নেব। ও আমার খুন করার হুমকি দিয়েছে। আমার ছেলে জানে পর্যন্ত না যে আমি ওর মা। ভদ্রলোক মুখ খুলল, গম্ভীর গলায় বলল, ভুল তো কিছু করেনি, বরং একদম ঠিক কাজ করেছে। মাহি হতবম্বল হয়ে গেল। হতবাক হয়ে শুধাই, মানে? ভদ্রলোক এক পা এগিয়ে আসে, মাহির কোল থেকে নিজের মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে তীক্ষ্ণ নজর ফেলে বলল, আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আমার মেয়েটা একটা ভালো মা পাবে তো। মাহি বিস্ফোরিত নয়নে তাকায়, স্তব্ধ কণ্ঠে বলে, আমি তোমার কারণেই একদিন আমার ঘর সংসার সন্তান সব ত্যাগ করেছিলাম। তুমি আমার কাছে ভালোবাসা নিবেদন করেছিলে। আমি শুধু জানিয়েছিলাম আমি তোমাকে পছন্দ করি, কিন্তু একটা বিবাহিত মেয়ে হয়েও আমার অনুভূতিতে সুযোগ তুমি দিয়েছিলে। তোমার কাছে একটাই অনুরোধ মাহি, আমার মেয়েটার সাথে এমন কিছু করো না। না হলে শ্রেয়ান্ত শান্ত নির্জুক মানুষ বলে তোমায় ছেড়ে দিয়েছে, আমি কিন্তু তোমায় জানে মেরে ফেলবো। ভদ্রলোকের শান্ত কণ্ঠেও অন্য কিছু একটা ছিল, যা মাহিকে এটা বুঝতে সাহায্য করায় যে পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, বাপ কেউ ছাড়ে না। যার জন্য সে অপরাধ করলো, আজ সেই তার দিকে আঙ্গুল তুলছে। শ্রেয়ান বাড়িতে ফিরল বিধ্বস্ত বদনে। এসেই পুরো ঘর খুঁজে দুষ্ট ছেলেটিকে খুঁজে বের করলো। খুঁজে পেতেই শক্ত করে বুকে জড়িয়ে ধরল শ্রেয়ান। চোখ বেয়ে অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে। বিড়বিড় করে বলে, মা শব্দটা নিয়ে কখনো নিজের মনে দ্বিধা সংশয় সৃষ্টি করবে না আব্বু। মা তোমার কাছে যেন আজীবন শ্রেষ্ঠ একটি শব্দ হয়ে থাকে। শ্রবণ হতবাক হয়ে গেল বাবার হঠাৎ এমন আচরণে। পরপরই মৃদু হেসে কাজ ঝাঁকিয়ে বলে, হ্যাঁ মাম্মা, তো সবসময় আমার কাছে শ্রেষ্ঠ। শ্রেয়ান জবাব দেয় না, শুধু অশ্রুসিক্ত নয়নে ছেলের দুই গাল চেপে ললাটে দীর্ঘ সময় নিয়ে চুমু দেয়। বেলা গড়ালো বিকাল 3টা তখন। শ্রবণ এবং ইরাম দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ছে। তুলনামূলক তাদের পড়ার চাপ অনেক বেশি। শ্রবণ যতটাই দুষ্টু চতুর হোক না কেন, সে একজন তুখোড় মেধাবী ছাত্র। সারা দিনে 1 কিংবা 2 ঘন্টা সে বই পড়ে, তাতে সে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানেই থাকে। সেখানে ইরামকে পুরো দিন বইয়ের উপর থাকতে হয়, তারপর গিয়ে সে একটা ভালো রেজাল্ট করে। আগামীকাল ইরাম আর শ্রবণের ক্লাস টেস্ট। ভালো রেজাল্ট না করলে প্যারেন্ট ডাকা হবে। ইরাম বইয়ে মুখ গুজে আছে সকাল থেকে, কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পরে তার প্রচুর ঘুম পায়। এখনও ঘুমে ভারী হয়ে আছে তার চোখ। অন্যদিকে প্রচুর পড়া জমে আছে। ইরাম টেবিলে বসে নিঝুমে ঝিমুচ্ছে। তখনই বাদরের মতো লাফাতে লাফাতে শ্রবণ তার ঘরে ঢুকলো। বাবা মায়ের ঘরের পাশের ঘরটা তাদের দুজনের। একই ঘরের মধ্যে একটা পার্টিশন করা, যার এক পাশে শ্রবণ আরেক পাশে ইরাম থাকে। প্রত্যেকের আলাদা আলাদা বেড, স্টাডি টেবিল, সব কিছুই রয়েছে। শ্রবণ বোনকে পর্যবেক্ষণ করে শোধায়, ঘুম পেয়েছে? ইরাম ঝিমুতে ঝিমুতে জবাব দেয়, হুম। তাহলে ঘুমাও, শুধু শুধু টেবিলে বসে ঢং করছো কেন? সহসা ইরাম কড়া চোখে তাকালো, বলল, কাল টেস্ট করেছে, সেই কথা মনে আছে। কত পড়া জমে আছে। শ্রবণ কাজ ঝাঁকিয়ে বলল, আমার তো পড়া নেই, আমার তো সব আগেই হয়ে গিয়েছে। ইরাম নিভু নিভু দৃষ্টি বইয়ে তাক করে বলল, গুড। এভাবে পড়া হয়? যাও গিয়ে ঘুমাও। পরীক্ষা তোমার শ্বশুর গিয়ে দিয়ে আসবে। ইরাম তেতে উঠে বলল। শ্রবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, জামাই থাকতে শ্বশুর কেন দিবে? নো টেনশন বেহেন, আমি তো আছি, আমি দেখাবো সব। এখন ঘুমাও। দরকার নেই, থ্যাংক ইউ। আমি নিজে যা পারবো সেটাই আমার অর্জন হবে। তোমার সাহায্যর প্রয়োজন নেই। ইরাম আবার পড়তে শুরু করলো। শ্রবণ বেশ চেনে ঘাটতারা গম্ভীর বোনকে, তাই কিয়ৎকাল বাদ বলল, তুমি চাইলে আমি তোমার ঘুম ভাঙিয়ে দিতে পারি। টেবিলে বসা ইরাম ঘাড় ঘুরিয়ে তাকায় ভাইয়ের দিকে, শুধায়, কিভাবে? সেটা আমার ব্যাপার, তোমার ঘুম ভাঙবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি। ইরাম কিয়ৎকাল ভাবলো তার ঘুম ভাঙানো বড্ড প্রয়োজন, নয়তো পাপাকে অসম্মানিত হতে হবে। সে রাজি হয়ে গেল। শ্রবণ খুশি মনে লাফাতে লাফাতে ঘর থেকে বের হলো। সোজা গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজে গিয়ে থামলো। দারোয়ান চাচা ড্রাইভারকে ডেকে বলল, চাচা, মইন খালু, তাড়াতাড়ি এদিকে এসো। দারোয়ান চাচা আর মঈন আসলো শ্রবণের কাছে। মঈন সম্পর্কে শ্রবণের খালু হয়, কেননা সে তার মিলা খালামণির স্বামী। মঈন বহু আগে থেকেই মিলাকে পছন্দ করত।
দুজনেই চাল চললহীন। দুজনের একমাত্র আশ্রয়স্থল শ্রেয়ানের পরিবার, এবং এই দুজনই শ্রেয়ান আর তার পরিবারের খুব প্রিয়। দুজনকে হাতছাড়া করতে তারা নারাজ, তাই দুজনের বিয়ে পড়িয়ে ঘরেই রেখে দিয়েছে শ্রেয়ান। মইন আর মীরা একনিষ্ঠ ভক্ত শ্রেয়ান আর তার পরিবারের। এই আশ্রয় আর ভালোবাসা ছাড়তেই তারা নারাজ। গ্রাউন্ড ফ্লোরে আগে যে বাসাটিতে ইরার পরিবার থাকতো, এখন তারা সেখানে থাকে। ইরা পরিবারকে আলাদা করে দিয়েছে শ্রেয়ান। এ নিয়ে সালমার কটূক্তির শেষ নেই। কুটুমদের সাথে কেউ এমন আচরণ করে? শ্রেয়ান আর তার পরিবার নাকি ছোট লোক? ভদ্রমহিলার মুখও দেখতে পারে না শ্রেয়ান। মূলত এই জন্যই তাদের বেরিয়ে যেতে বলা। শ্রবণ মইনের হাত টেনে নিয়ে গ্যারেজের এক কিনারায় মাকড়সার জালের কাছে নিয়ে গেল। মাকড়সার জালের পেছনে দুটো টিকটিকি সেটেই আছে। সে সেই দুটিকে দেখিয়ে বলল, খালো, একটা টিকটিকি মেরে দাও প্লিজ। মইন কপাল কুঁচকে শোধায়, কি করব? আরে আমার প্যাঁচামুখী বোনের ঘুম ভাঙাবো, তাড়াতাড়ি। মইন বড় বড় নেত্রে বলল, প্রেয়সী টিকটিকি ভয় পায় শ্রাবণ। আরে তোমায় যেটা বলছি তুমি সেটা করো, ওই তো আমায় এটা করতে বললো। সত্যি? 3 সত্যি। মইন টিকটিকি মেরে দিল। দারোয়ান চাচা গ্লাইভ করে লাঠির মাথায় ক্লচ টেপ দিয়ে সেটি পেঁচিয়ে দিয়ে শ্রবণ হাসি মুখে সেটি নিয়ে ছুটল উপরে। ছুটতে ছুটতে বোনের ঘরে ঢুকতেই দেখলো ইরাম ঘুম। সে কাঁধে চাপড়ে রাখলো, আপা আপা ওঠো, দেখো কে এসেছে, তোমার বন্ধু। ইরাম ঘুম ছড়ানো চোখ খুলে তাকালো। সহসা ভয়ে তার চোখ খুলে পড়ার উপক্রম। লাঠির মাথায় পেট মোটা এক টিকটিকিকে দেখে তার গা খিনখিন করে উঠল। ভয়ে আতঙ্কে গগন বিদারী চিৎকার করে উঠল, পাপ্পা পাপ্পা বাঁচাও। ছোট মেয়েকে নিয়ে সিসি ক্যামেরার রুমে বসা শ্রেয়ান মেয়ের হঠাৎ এমন চিৎকারে ছুটে আসলো। ইরামের ঘরে ঢুকতে কেউ আছড়ে পড়লো তার বুকে। ছোট মেয়েকে আগলে শ্রেয়ান এক হাতে ইরামকে বুকে জড়িয়ে নিল। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, মা, কি হয়েছে? চিৎকার করলে কেন? কাঁদছো কেন ইরু? বাবাকে বলো। ইরাম ঠাটিয়ে চোখ বন্ধ করে কাঁদছে। সেভাবে ভাইয়ের দিকে আঙ্গুল তাক করলো। শ্রেয়ান বুঝে গেল ছেলেটাই কিছু করেছে। সে কড়া চোখে শ্রবণের দিকে তাকালো, জিজ্ঞাসা করে, কি করেছে শ্রাবণ? শ্রবণ হাসতে হাসতে বলল, পাপা আপা বলেছিল তার ঘুম ভাঙিয়ে দিতে, তাই তো আমি ঘুম ভাঙিয়ে দিলাম। আগামী 3 দিনেও তোমার মেয়ে ঘুমোতে পারবে না। বলে সে পিছন থেকে লাঠিটা সামনে বের করে। শ্রেয়ান সেটি দেখেই ধমকে উঠল ছেলেকে। টিকটিকিকে মেয়ে যে খুব ভয় পায়। সে কঠোর গলায় বলে উঠল, শ্রাবণ, পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো। তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করো। তুমি জানো না আপুটাকে ভয় পায়? জানি বলেই তো এনেছি। বলেই শ্রবণ উল্টো পথে দৌড় লাগালো। শ্রেয়ান মেয়েকে বুকে জড়িয়ে শান্ত করতে লাগলো। তার বুঝে আসে না তার ছেলেটা এত বাদর হলো কি করে। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত সবাইকে নাকি দড়ি দিয়ে ঘোরাবে। অতপর সত্যিই ইরামের ঘুম ভেঙে গেল। এমনকি রাত গভীর হলেও সে চোখ বন্ধ করার সাহস পেল না। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছে টিকটিকির মুখটি। শ্রেয়ান আর ইরা বাচ্চাদের ঘরের বিছানা ঠিক করে ঘরের বাইরে বের হতে নিলেই ইরাম পাণ্ডুকের শুকনো মুখে বাবাকে ডেকে বলল, পাপ্পা। শ্রেয়ান ছোট মেয়েকে ইরার কোলে দিয়ে ফিরে আসে। মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে শুধায়, কি হয়েছে মা, কিছু বলবে? ইরাম মিনমিনে স্বরে বলল, পাপ্পা ভয় করছে। কেন? টিকটিকি। ইরাম ছোট করে জবাব দেয়। শ্রেয়ান হেসে মেয়ের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, বাসায় তো কোনো টিকটিকি নেই মা। তবুও আমার মায়ের যখন ভয় করছে, তার তো কোনো সুরাহা করতেই হবে। চলুন বাবার সাথে ঘুমাবেন। তারপর কোনো টিকটিকি আমার মেয়ের স্বপ্নে এসে ভয় দেখায়, তাও আমি দেখব। আসুন। মেয়ের হাত ধরে ঘর থেকে বের হতে নিলেই ইরাম ঠায় দাঁড়িয়ে রইল। শ্রেয়ান ফিরে তাকায় মেয়ের দিকে, জিজ্ঞাসা করে, কি হলো, যাবে না? ইরাম ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত ভাইয়ের দিকে তাকালো। ভাইকে দেখিয়ে মিনমিনে স্বরে বলল, রাতে উঠে কাউকে না দেখলে ভয় পাবে, ওকে ও নিয়ে চলো। শ্রেয়ান প্রগাঢ় হাসলো এক দায়িত্বশীল বড় বোনের আচরণ দেখে। সারাদিন যত যাই হোক না যাক না কেন, দুজনের মাঝে দিন শেষে একে অপরের স্বস্তি আর সুরক্ষা নিশ্চিত করা তারা দুজনেই দক্ষ হাতে সামলে নেয়। কেউ কারোর কোনো ক্ষতি হতে দিতে নারাজ। সে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে মেয়ের হাত ধরে বেরিয়ে আসলো। নিজের ঘরে এসে তাকে চিন্তায় পড়তে হলো। তাদের বিছানায় 5 জন মানুষ একসাথে ঘুমানোর জায়গা হবে না, কিন্তু বাচ্চাদের জন্য যে সব সম্ভব।
শ্রেয়ান বিশালাকার বিছানাতে বেডের দুটো ম্যাট্রিস নামিয়ে পাশাপাশি বিছিয়ে দিল। ফলস্বরূপ তাদের 5 জনের ঘুমানোর পর্যাপ্ত পরিমাণের জায়গা তৈরি হয়ে গেল। ইরা প্রচণ্ড উচ্ছ্বাসিত হয়ে গেল শ্রেয়ানের কাজে। বাচ্চাদের সাথে ঘুমানোর জন্য সে কাতর। শ্রেয়ান না থাকলে হিরাম আর শ্রবণ তার কাছেই ঘুমায়। পরবর্তী রাতটুকু ভরপুর রহমত আর প্রশান্তি ভরা হয়ে ধরা দিল ইরা আর শ্রেয়ানের কাছে। বারান্দার গ্লাস ভেদ করে চাঁদের আলো ঠিকরে পড়ছে মেঝেতে। সেই আলোতে স্পষ্ট বাবা মায়ের মাঝে শুয়ে থাকা 3 ভাগ্যবতী আর ভাগ্যবান সন্তানের নিষ্পাপ মুখশ্রী। ইরামকে বুকে জড়িয়ে শ্রেয়ান স্মিত হাসল। শ্রবণকে বুকে জড়িয়ে ইরা পিটপিট করে তাকায় একা একা হাসতে থাকা অদ্ভুত সুন্দর ব্যক্তিত্বধারী লোকটির দিকে। 2 ভাই বোনের মাঝে তখন বেঘুরে ঘুমাচ্ছে ছোট্ট শ্রেয়া। শ্রেয়ান চোখ রাখে স্ত্রীর মুখ পানে। যেদিন থেকে তারা একে অপরের বুক থেকে নিজেদের সন্তানদের অদল বদল করেছে, সেদিন থেকেই যেন রক্তের ভালোবাসার মানে বদলে গিয়েছে। ভালোবাসা আর মাতৃত্ব পিতৃত্বের সঠিক সংজ্ঞা জানলে নিজের রক্ত আর অন্যের রক্তের ফারাক তৈরি হয় না অন্তঃস্থলে। তার তো শুধু ভালোবাসতে জানে একে অপরের আত্মাকে, যেখানে রক্ত নিতান্তই ভিত্তিহীন এক রঞ্জক পদার্থ। সমাপ্ত।